20-25টা। হ্যাঁ, কেউ দেখে আমার ভিডিও? সব ফালতু দেখেছো? তুমি বলছো কি হয়েছে? তাই তুমি দেখে ফেলেছো? ইয়ে বাবা, ঢাকা দিয়ে রাখতে হবে। আমার ভিডিওতে 2টো ভিউই হয় না, লাইক কি করে হলো? সত্য ওটা অনেকদিন আগে, 1 বছর 1.5 বছর হয়ে গেছে ক্লাসে না, ওটা এমনি বানিয়েছিল। ওর 2 বছর হয়ে গেল ভিডিও। আচ্ছা হয়েছে। আচ্ছা অঙ্কে পেজ নাম্বারটা বলো। 259। আচ্ছা এখানে হচ্ছে গল্প পড়ি আর সমীকরণ গঠন করি। বিশ্বজিৎ এগিয়ে আসো, সামনে লোকজন নেই, এগিয়ে এসে বসো। হ্যাঁ আচ্ছা এখানে দেখো 259 পাতা কোষে দেখি 22.2 না, বসুক না। আচ্ছা এখানে দেখো 1-এরটা করিয়েছিলাম, 2-এরটা হয়ে গেছিল, 3-এরটা এই সি-এরটা হ্যাঁ সি-এরটা বলেছে 187 টাকা দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেলো, কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেলো। এখন দেখো এই জাতীয় কোশ্চেনে দেখতে হয় যে কোন ব্যক্তিটা 2 দলের মধ্যেই আছে, কোন মানুষটা 2 দলের মধ্যে আছে। বলেছে না দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেলো, কিন্তু জাহির আমার দ্বিগুণ, মানে আমার সাপেক্ষে সবাইকে করেছে। তাই ধরবো কি আমি পেলাম x টাকা, ধরি আমি পেলাম x টাকা। আচ্ছা অতএব দুলাল, অসুবিধা নেই, মনে করি আর ধরি একই জিনিস। আচ্ছা দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেয়েছে, দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেয়েছে, তাহলে আমি যদি x টাকা পাই তাহলে দুলাল পেয়েছে x মাইনাস 5 টাকা। আচ্ছা এরপরে কত আছে, কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেল না, আসি বলছে কি জাহির আমার দ্বিগুণ টাকা পেলো, তাহলে জাহির পেলো কত, আমি পেয়েছি x টাকা, তার দ্বিগুণ সমান 2x। না দিলেও চলবে। সমীকরণটি হলো কি হবে, এই যে 3 জনের যে ভাগ করা টাকা, এর যোগফল কত হবে, মোট টাকার সমান, মোট টাকা কত ছিল 127, কি লিখবে x প্লাস x মাইনাস 5। সমাধান করো, তুমি সমাধান করেছো? ওই তো একটু আগে পড়ে আছে, অসুবিধা নেই, ঠিকই আছে। না দিলে আচ্ছা দাও ব্যাগটা দিয়ে দিতে, মানসিক শান্তি পাওয়া যাবে। দাও আচ্ছা ডিএটা তো রিডিম্পি কি বুঝতে পারলে এটা? বাহ, ডি এই কথা না, ডি বলেছে আমাদের গ্রামের 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তার মানে কি, তাহলে আমাদের এখানে কার সাপেক্ষে বলেছে, যতজন স্বাক্ষর। মূর্খ, কোশ্চেনই পড়েন, স্যার বলেছে কেন, সমাধান করবা নিজেরা, এরপরে সমাধান আছে তো করাবো।
আগে আগে সমীকরণটা তো গঠন করো। আচ্ছা দেখো, ডিএটা বলেছে কি আমাদের গ্রামের এতজনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষর, আচ্ছা তার চেয়ে মানে কি স্বাক্ষরের চেয়ে বলেছে না, তাহলে স্বাক্ষরকে আমরা ধরে নেবো। হ্যাঁ, ধরি স্বাক্ষর ব্যক্তির সংখ্যা। হ্যাঁ বলো। একজন, অতএব সমীকরণটি হবে না, বইতে তো লিখে দিয়েছে। সমীকরণটা কি হবে, যে স্বাক্ষর সংখ্যা এক্স আর কি বলেছে স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা, দেখছি যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তাহলে এটা যদি স্বাক্ষর হয় তাহলে অক্ষরহীনের সংখ্যা কত? হ্যাঁ, x - 1871 ইজ ইকুয়াল টু কত? 895। তাহলে প্রথমে এটা স্বাক্ষর মানুষ, আর এটা হচ্ছে কি স্বাক্ষর মানুষের তুলনায় অক্ষরহীন মানুষ হচ্ছে এত কম, তাহলে স্বাক্ষর থেকে এটা বাদ দিয়ে দিলাম, যেটা হলো সেটা হচ্ছে আমাদের সমীকরণ হবে। কি হয়েছে? হ্যাঁ, উপরে লিখে দিয়েছি তো, উপরে লিখেছি তো। হ্যাঁ, তো স্বাক্ষর ব্যক্তি হলো বাবা। ও মানে তোমাদের দাবি হচ্ছে যে নিরক্ষর ব্যক্তির সংখ্যাটাও লিখে দিতে হবে, তাই তো? তাই লিখে নাও, এই সমীকরণটি হলো তার উপরে লিখে নাও। অতএব অক্ষরহীন, অক্ষর জ্ঞানহীন নাকি? আচ্ছা, অক্ষরহীন ব্যক্তির সংখ্যা, তাহলে স্বাক্ষরের থেকে 1 আর 7 একজন কম, মাইনাস করে দিলাম, অক্ষরহীন হয়ে গেছে। তাই এইটুকুন, এরপরে বাড়িতে সমাধান করো না, অসুবিধা কি আছে? না, এখানে ব্র্যাকেটের আগে কি আছে? প্লাস আছে না? তো ব্যাপারটা মনে রাখো, দেখো এইখানে যেটা আছে সেটাই লিখেছি, ব্র্যাকেট তো তুলতে হবে না, এইটুকুন থাকবে। প্রশ্ন করেছো? কি বলেছো? ওই তো আবার কোন জায়গায় বলো শুনি একটু। একই জিনিস, আমি একটু বুঝিয়ে দিলাম। এই জিনিসটা কি আকারে আছে? মাইনাস, দাঁড়াও না, মাইনাস, তাহলে এটা এদিকে নিয়ে গেলে কি আকারে যাবে? প্লাস। এই জিনিসের দিকে কি আকারে আছে? এদিকে আনলে কি আকারে আসবে? গল্প সেম, ঠিক আছে। আচ্ছা, গুণ থাকলে ভাগ আকারে যেত, ওটাই তো বললাম, ভাগ আকারে যেত। ইয়েটা দেখো, এ তোমার হয়েছে, তুমি এটা করে নিছো, আর না করে নি কেন? তুমি অঙ্কও পড়ুনি, বিজ্ঞানও পড়ুনি, ফাঁকিবাজির চরম সীমানায় পৌঁছে গেছো। আর তুমি দীপিকা, কেন গো? তুমি পড়াশোনা করলে কবে ফাঁকি দিবা? আগে পড়াশোনা করো, তারপরে বলবো যে হ্যাঁ ফাঁকি দিচ্ছে, যে করেই না তার আবার ফাঁকির কি আছে? আচ্ছা, ইয়ের কোশ্চেনটা, ইয়ের প্রশ্নটা কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে, এই অঙ্কটা ভালো দিয়েছে, কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে, হ্যাঁ তার থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির এত অংশ হবে। তাহলে আমরা ধরবো কি সংখ্যাটি হলো এক্স, ধরি মূল সংখ্যাটি
হলো এক্স। তাহলে অতএব সমীকরণটি হবে, ভাগা দিলে কি যদি কিছু অ্যাড করতে হয় এবার। দেখো কোশ্চেনে কি বলেছে, কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তার থেকে 48 বিয়োগ করলে, তাহলে কোন সংখ্যা মানে মূল সংখ্যা, তাহলে এক্স ছিল, এক্স কে 12 দিয়ে গুণ করো, গুণ করার পর যে গুণফল বেরোবে তার থেকে 48 বিয়োগ করো, যে সংখ্যাটা পাবো সেটা এই যে সংখ্যাটা ছিল তার 2/2/5 অংশ হয়েছে। উত্তরে বোধহয় এটা নিয়ে একটু দেখো তো, এখানে 11/5 × 10, হ্যাঁ 12/5 আছে কিনা, উত্তর নেই। বারো বাই 5 আছে না, কারণ এটা এই মিশ্র আকারে আছে তো এভাবে রাখা যায় না, তাহলে বা। হ্যাঁ বলো সহিষ্ণু, কোশ্চেন পড়ো। হ্যাঁ হ্যাঁ একবারে 12, বাহ এই তো ছেলেটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে এক্স ইন্টু 5×10 12, 12/5, তাহলে এক্স এদিকে দেবো। হ্যাঁ সহিষ্ণু বলো, কার সঙ্গে, কোশ্চেন পড়ো, লাস্ট লাইন পড়ো। হ্যাঁ কোন জিনিসের অংশ কি করে বার করতে হয়, না না কোন জিনিসের অংশ কি করে বার করতে হয় না, ধরো তোমার পকেটে 100 টাকা আছে, তাহলে 100 টাকার 1/5 অংশ কি করে বার করবা, আর এই তো 100 টাকার, টাকা এর মানে গুণ 1/5 অংশ, তাহলে কোনো কিছু অংশ বার করতে গেলে গুণ করতে হয়, বুঝতে পেরেছো। ওখানে হাফ নেই তো, ওখানে 1/5 অংশ আছে। হ্যাঁ 1/5 × 10, হ্যাঁ কি হয়েছে, এই বুঝো বাবা। হ্যাঁ আমি আবার 38 মাইনাস আলাদা করে করবো কেন, মানে সমস্যা কি দাবি সেটা বলো। কোশ্চেন তো এক লাইনে কোশ্চেন করেছে, আমি তাহলে 2 লাইন কেন করবো, কোশ্চেন তো 2 লাইন করতে হতো, কোশ্চেন তো এক লাইনে করেছে, কোশ্চেন এক লাইনে বলেছে না সংখ্যাটি 12 থেকে 48 বাদ দিলাম, তাহলে মূল সমান সমান সেটা কত হবে, মূল সংখ্যাটি 2/2/5 অংশ, না তাহলে চাপ মারো, এই কোথায় চাপ মারে বাবা, একবার চাপ মার, এই তো বুঝে বলো, খুব ভালো, এই বুঝতে পেরেছো সনদীপ, হ্যাঁ হ্যাঁ বলে না, নাও বলে না, কোশ্চেন আগে ভালো করে পড়বা তো। আচ্ছা এরপরে এফ এর কোশ্চেনটা পড়ো দেখি, না তোমার পড়তে হবে না, হ্যাঁ পড়ো স্বর্ণদীপ পড়ো, হ্যাঁ তুমি মনে মনে পড়ো। বসো, বলো কি করে করবা, বলছি কি সিতারা বেগমের ফলের দোকানের মোট ফল আমরা জানি, মোট ফল কি আমি জানি, হ্যাঁ হ্যাঁ মধ্যবর্গী মোট ফলের সংখ্যা সমান সমান এক্সটি, ধরি তার দোকানে হ্যাঁ ওই সিতারা বেগম বইতে আছে তো, ধরি তার দোকানের মোট ফলের সংখ্যা সমান সমান এক্সটি। দেখো আমরা তো এফ নাম্বার কোশ্চেনের উত্তর করছি, এফ নাম্বার কোশ্চেনে তো বিল গেটস এর নাম লেখা নেই, সিতারা বেগম লেখা আছে, তো সিতারা বেগমই হবে, বুঝতে পারছো। ধরো আমি গেলাম তোমার বাড়িতে, সায়ন আমাকে জিজ্ঞাসা করলো যে চা খেতে দিয়েছি কি দিইনি, তা সায়ন কার বাড়িতে গিয়ে চা খাওয়ার কথা বলছে, তোমার বাড়ির কথা,
ধরো আমি বাড়িতে রাত্রিবেলা আছি, ও দাদা ঘুমিয়েছো কি ঘুমাওনি, এখন কোশ্চেন কার বাড়িতে ঘুমানোর কথা হচ্ছে, আমার বাড়িতেই হবে। তো কোশ্চেন করছি সীতারা বেগমের, তুমি বলছো অন্য কথা। কেমন প্রশ্ন? যে অঙ্ক সেই অঙ্কেই হয়। এই যে হনুমানের মতো বসছো কেন বাবু, এ বসো। সীতারা না, সীতারা বেগম, সীতারাম। আমি ওই জন্যই তো লিখিনি, তো আর লিখো ঝামেলা শেষ। আচ্ছা শোনো, আচ্ছা এরপরে 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 কোশ্চেনে বলেছে মোট ফলের 1/3 অংশ আপেল, 2/7 অংশ কমলা লেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি আছে। তার মানে কি দাঁড়ালো? তাহলে প্রথমত দেখো, এই অঙ্ক যদি বড় করে করো অনেক বড় হবে, ছোট করে করো এক লাইন হয়ে যাবে। হ্যাঁ, তাই অতএব সমীকরণটি হলো, হ্যাঁ তা কি লিখবো, বড় সুন্দর পদ্ম ফুল বানাচ্ছে। দেখো এখানে কি বলেছে, বলছে সব ঢুকবে, বলেছে যে মোট ফলের 1/3 অংশ আপেল, তাহলে মোট ফলের ছিল এক্স, তার 1/3 অংশ আপেল, তাহলে মোট ফলের 1/3 অংশ আপেল হয়ে গেল, যোগ। না না ওসব লিখতে হবে না। আচ্ছা এরপরে কি বলেছে, 2/7 অংশ কমলা লেবু, তাহলে মোট ফল ছিল এক্স, তার 2/7 অংশ কমলা লেবু হয়ে গেল। তাহলে আপেল আর কমলা লেবু এত অংশ ছাড়াও আরো 160 খানা ফল পড়ে, তেমন আরো 160 খানা ফল পড়ে আছে, হয়েছে। তাহলে এখন এই যে টোটাল জিনিসটা যেটা বেরোলো সেটা মানে কি, ইকুয়াল টু এক্স। না ভুল হলো, ভুল হলো, ভুল হলো, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে মোট ফল, ভালো করে শোনো, মোট ফল, মোট ফল কটা ছিল, এক্সটা, তাহলে এক্স খানা ফল, ধরো তোমাদের খাতায় মুছতে হবে না, খাতায় জায়গা আছে। আচ্ছা শোনো, মোট ফল কত ছিল, মোট ফল কটা ছিল, এক্সট্রা ফল ছিল, তাহলে এক্সট্রা ফলের মোট ফলের থেকে এবার যতগুলো আপেল পড়েছে সেগুলো বাদ যাবে, তাহলে কটা আপেল পড়ে আছে, এক্স গুণ এক্স এর 1/3 অংশ, এটা বাদ, প্লাস কতগুলো আরেকটা কি বাদ যাবে, কমন সংখ্যা, এক্স গুণ 2/7 অংশ বাদ, তাহলে বাদ দিলাম, বাদ দিলে অবশিষ্ট ফল কটা পড়ে থাকে, 160টা। মোরাল অফ দ্য স্টোরি সেমই হলো, 160টা এর সঙ্গে যোগ করে দিলে টোটালটা এক্সই হয়, ঠিকই আছে। আগে বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ওরা করা যাবে, ওই 160 এর সঙ্গে যোগ করে দিলাম, এক্সট্রা ওদিকে পাঠিয়ে দিলাম, উত্তর মেলা বইয়ের সঙ্গে। হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হতো। আচ্ছা এখানে লেখো তাহলে, বা x মাইনাস x/3 প্লাস 2x/7 ইজ ইকুয়াল টু 160। হ্যাঁ না, তাহলে সমীকরণ সমাধান হতে শুরু করলো, সমাধান করবো না একটু, ফালতু না বলে উত্তর মেলাও। কোন স্যার গো, বুঝুন স্যার না বদনাম, ছি অত বলো, ভগবান তুল্য লোকে কেউ বদনাম করে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই শুনে নাও, আরে বাবা এই কথা না, আরিশান চুপ থাকো, হ্যাঁ না বলো তো, এক্সট্রা ওই পাশে যাবে, ও মানে কি আছে কত, এক্স মাইনাস ইকুয়াল টু 160, হ্যাঁ এটাই লেখো তাহলে, ঠিক আছে আর লিখতে হবে, এটাই লেখো, এটাই লেখো। এই শোনো তো, ফালতু কথা বকবো না একদম, যা করেছো করেছো, লিখিত ভাবে জমা দাও, আমি শুনবো না এত বকে, সরকারি বলতে হবে না, আর দরকারি তো আরো বলবো না, পরেরটা
ভাট বকলে এটাই করবো কি কেস এফেক্টটা কেমন নিচে x সমান সমান x মাইনাস 3 দেখে তোকে ভুল টুকতো কেন কে করে দিয়েছে এটা ওই হতেই পারে না হাতের লেখা অন্য লোকের ছাত্র বন্ধু ছাত্র বন্ধু থেকে করেছো না তো হয়নি তো এখানে মাইনাস হবে সমান সমান দিয়েছো কেন দেখেছো দেখালাম এইখানে এইখানে এটা কোন দেশের মাইনাস দুটো দাগ কেন ওকে দেখো ওকে আমি দেখতে পাই না অন্ধ ওকে দেখো ওটা পরিষ্কার করে লেখো হনুমান সমান সমান দিয়ে বলতে মাইনাস দিয়েছি ওটা তো আরো ভুল এক্স মাইনাস সমান সমান এইটা সমান সমান আছে স্যার হনুমান সমান সমান হবেই না ওখানে শুধু মাইনাস হবে এমন অঙ্ক করে এনেছে আবার বলছে না মাইনাস এটা আচ্ছা জি এর কোশ্চেনটা দেখো আচ্ছা জি এর এই যে অঙ্কটা টোকা হয়েছে কি বলো যেটা একটু স্পেশাল অঙ্ক আর কি এটা মুছে দিই জি এর অঙ্কটা করতে গিয়ে ক্লাস 4 এর অঙ্ক জানতে হবে জি এর অঙ্ক আগের দিন তো ও সানেমাটা অঙ্ক করেছিলাম লাস্টটা আছে আচ্ছা জি এটা বলে যে আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5 সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ খুব ভালো আচ্ছা দেখো প্রথমত এই অঙ্কগুলোতে একক আর দূরে গিয়ে দশক লিখে নিতে হবে কোশ্চেনে কি বলেছে এককে বসবে x রাফে করবে এটা এককে বসবে x আর দশকে বসবে 5 তাহলে এখন বলো তো যদি এইটা তাহলে একক আর দশক এই সংখ্যাগুলো থাকে তাহলে এই সংখ্যাটা আসল মান কত ওই তো তাহলে এই দশকে 5 আছে না তাহলে 5 এর স্থানীয় মান কত 5 গুণ 10 দশক মানে 10 দিয়ে গুণ করতে হয় হ্যাঁ বলো ব্যাপারটা হচ্ছে কি বলতো কোনো একটা সংখ্যা যদি তোমাকে বলে দেয় না একক দশকে এককে এত আছে দশকে এত আছে শতকে এত আছে তাহলে বুঝে নিতে হবে তার অ্যাকচুয়াল মান হচ্ছে তার স্থানীয় মানের যোগফল এটা মনে রাখবা আচ্ছা এখানে x আছে x এককের ঘরে আছে তাহলে এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ করতে হয় তাহলে 5 10 কত হলো 50 আর এখানে x হয়ে গেছে তাহলে আমরা কি লিখবো যে অতএব সংখ্যাটি হলো কাকে ধরবো বইতে তো ধরবো কেন বইতে তো বলে দিয়েছে হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই করতে হবে বইতে বলে দিয়েছে কোথায় x দিতে হবে কোথায় 5 দিতে হবে বলে দিয়েছে ধরে তাহলে সংখ্যাটি হলো কত 50 প্লাস x সংখ্যাটা কত হলো 50 প্লাস x তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এবার কি বলেছে কিন্তু দশক স্থানীয় অঙ্ক হয়ে গেল সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ তাহলে লিখো অতএব সমীকরণটি হলো সমীকরণে কি বলেছে সংখ্যাটি তার একক স্থানীয় অঙ্কের 11 গুণ তাহলে সংখ্যা হচ্ছে আমাদের এইটা 50 প্লাস x সমান সমান কত তার একক স্থানীয় অঙ্ক হচ্ছে x তার 11 গুণ তাহলে 11 সংখ্যাটি গুণ বাকি 11x উল্টো কি নাম লিখবো আমি অঙ্কটা ভুলে যাই ইংরেজি পড়াই এবার A for আলু P for পটল C for চাল কুমড়ো তাহলেই হয়েছে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ বলো তাহলে 11 x এর আগে যে 11 আছে চোখে পড়েনি
এরপরে আরো মঙ্গল। তাহলে এই অধ্যায়টা হয়ে গেল। টি ফর তেলাপোকা। এই নাহলে ইংরেজি টি ফর টমেটোই পড়তে হবে এমন কি ব্যাপার আছে? না ঢুকে না। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন পড়ো। ও খাতা বইয়ের উপরে খাতা চাপা দিয়ে বলছে ওখানে এক্স হলো কেন? অবশ্যই রাবে করবা। বলেছে কি সংখ্যা আসছে, দাঁড়াও তো। কোশ্চেনে বলেছে তার এই তো অঙ্ক অর্ধেক করে। এই কোশ্চেনে লাস্টের লাইনে কি লেখা আছে? কি লেখা আছে লাস্টের লাইনে? একক স্থানীয় অঙ্ক কত? কিছুই না, আবার এক্স করাতে গেল। বলা নেই, আবার কোশ্চেন পড়ো। একক স্থানীয় অঙ্ক এক্স তো বলে দিয়েছে, তার 11 গুণ, তাহলে এক্স এর 11 গুণ কত হয়? 11 এক্স। তুমি জানলা করে লাভ পারবে। আরে কোশ্চেন তো লেখাই আছে 11 গুণ। আচ্ছা কোথায় ভাগ করেছি? কোন অঙ্কে ভাগ করেছি গুণের উল্টে? সেটা তো এদিক ওদিক এলে তারপর ওরকম ভাবে। আচ্ছা গুণ করতে বলছে ভাগ করব। আচ্ছা তুমি এখন টুকে তো না, পরে বুঝাচ্ছি আবার। হ্যাঁ এই ঈশান উত্তর বলছে শোনো। 10 গুণ 5 যোগ 1 হ্যাঁ। ও আচ্ছা, ওই 10 গুণ 5 না করলে আবার শান্তি হয় না লোকে না। তাহলে 50 এর জায়গায় 10 গুণ 5 করে দাও। তাহলে এইভাবে লিখো 10 গুণ 5 প্লাস x গুণ 1 না 1 গুণ 1 গুণ x সমান সমান 11। না না ওটা কেটে দাও, এটা করো। ওই একই জিনিস লেখা, পরীক্ষায় কিছু কাটছে না, চাপ নাই। কি বলছে? ওখানে লিখলে হবে, জিনিস একই, ঠিক আছে। পরীক্ষার সময় এই কথা বলো না এত নিজেদের মধ্যে। আরে বকতে মানা করলাম, আবার বলে ও দাদা চুপ থাকো আধ ঘন্টা। সুন্দরী অনেকদিন শুয়ে আছে, পিটাবো ধরে। শিক্ষক দিবসে বলে মারা হয়নি কাউকে, বহনি করতে হবে। আবার কি কমলা আসবে না? আচ্ছা বার করো পেজ নাম্বার 263। কোষে দেখি 22.3 করেছো? আচ্ছা 265 হলেই আমাদের সিলেবাস শেষ। আর একটু আর জ্যামিতি ট্যামিতি আছে, আর প্রতিসাম্য তো নোট দেবো। প্রতিসাম্য আছে না? ওই তো ওটাই বলছি, প্রতিসাম্য হলে হয়ে যাবে। আচ্ছা তোমাদের কি পুরো সিলেবাস বই এই পরীক্ষা হবে তো? পুরো বই হবে তো? হ্যাঁ পুরো বই যেতে হয়। 263 সিলেবাস জেনে লিখে আনবা। হ্যাঁ স্যার কি বলেছে? আচ্ছা আচ্ছা, তোমাদের ঘরে তো অঙ্কের মাস্টার নিয়ে মারামারি হয় দেখছি। এই শোনো এরপরে
আচ্ছা এখানে সাধারণ অঙ্কগুলো তোমরা করে আনবা, আমি হচ্ছে একদম ভি ডবল আই থেকে শুরু করি। 7 কোষে দেখি 22.3। আরে ওগুলো সহজ বুঝলেই পারো না তো। কোশ্চেন বলে একের গুলো বলেছে নিচের সমীকরণগুলো সমাধান করি। আচ্ছা এখানকার একের, আচ্ছা ভিআই একের 6 করে নাও। কোশ্চেনে বলেছে 7y + 5। আচ্ছা এখানকার প্লাস আর ভাগ চিহ্নগুলো একটু খেয়াল রাখবে, একই রকম দেখতে হয়। ইকুয়াল টু 40। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা এখানে সমাধান করতে বলেছে মানে কি? না সমাধান করতে বলেছে এই কথার অর্থ কি? সমাধান করতে বলেছে এর অর্থ হচ্ছে যে y এর মান বার করতে হবে, মানে y কে আমরা বাঁ দিকে একা ফেলে রাখবো আর বাদ বাকি সকল সংখ্যাকে ডান দিকে পাঠিয়ে দেবো। এখন পাঠানোর নিয়ম হচ্ছে কি বলতো, আমাকে তাকাতে হবে প্রথমে y এর দিকে। আসবো প্রথমে আছে y এর দিকে, y এর সঙ্গে যেগুলো গুণ আকারে আছে সেগুলো থাকবে পড়ে, তার ছাড়া যেগুলো যোগ বিয়োগ আকারে আছে সেগুলোকে আমরা আগে ডান দিকে পাঠাবো। তাহলে 7y বসে গেল, ওদিকে 40 ছিল বসে গেল, হ্যাঁ 5টা এদিকে চলে আসবে -5। তাহলে বা 7y = 35। এবার দেখো এদিকে তো আজ কোনো ঝামেলা নেই, 35 পড়ে আছে। এদিকে y এর সঙ্গে 7 কি আকারে আছে, তো ওদিকে যাবে ভাগ মানে বাই আকারে। তাহলে এবার শুধু উত্তরটা লিখতে হবে। সমাধান করে তো y এর মান বার করলাম, আমার ভালো লাগছে না নাকি? হ্যাঁ এটা কি করলাম সমাধান না, 7y + 5 আমাদের বাইরে না একটা কল বসানো আছে, চোখ ধরে এই তুই কিন্তু বকো না বেশি। ওই যে হোয়াটসঅ্যাপ হাই হ্যালো করো, ওটাকে বলে চ্যাট। কথা বলি চ্যাট হয়ে যাবে। এই কথাটা এসে ওই আগেকার দিনে ওই মানে যেখানে টেকনোলজি একটু খুব ভালো, ওই আগে সে এসএমএস অ্যাপ ছিল ফোনে, মনে আছে? এসএমএস মেসেজ অ্যাপ থাকে না, যেখানে শুধু জিও কোম্পানি মেসেজ পাঠায় যে ডেটা ফুরিয়ে গেছে 50%। ওই অ্যাপ ছিল, ওই অ্যাপে আগে লোক মেসেজ পাঠাতো, একটা মেসেজ 1 টাকা, বা মেসেজ প্যাক ছিল 10 টাকা 100 টাকা, এরকম ছিল আগেকার দিনে। তো এখন হোয়াটসঅ্যাপে কি হয়, ফটাফট মেসেজ করি সেকেন্ডে। আগেকার ওই 10 টাকার ওই যে যারা প্যাক করতো, ওখানে প্যাক মারতো, মেরে ওগুলো প্যাকেজই বলা হতো। তখন তারা হচ্ছে ওইটা দিয়ে মানে ধরো দুজন ব্যক্তি আছে যারা নিজের মধ্যে কথাবার্তা বলবে, তো এই 10 টাকা রিচার্জ করলো এক রাতের জন্য 100টা, বা হ্যাঁ নাইট প্যাক থাকতো, ছিল অনেক কিছু। আর ও ব্যক্তিও করলো 100টা, তো এ পাঠাচ্ছে ও পাঠাচ্ছে, 100টা ধরে শেষ হয়ে গেল, তাহলে লাস্ট মেসেজে গেল না। হ্যাঁ যারা ওর মতো কি করে, ও কি হ্যাঁ এবার দেখো ওইটা যেটা চল, তারপরে ইন্টারনেট এলো, তখন কিন্তু ইন্টারনেট ছিল না, নর্মালি ওই টাওয়ারের হিসাবে হতো। এখন ইন্টারনেট যেই চলে এলো, মানে যাদের বাড়িতে ওয়াইফাই ছিল আর কি, কারেন্ট তখন ওয়াইফাইও ছিল, সাইবার ক্যাফে তো ছিল না, ওয়াইফাই ছিল, ওয়াইফাই রিচার্জ ছিল। তখন হচ্ছে ওই তখন কিন্তু অ্যাপ্লিকেশন ছিল না কোনো, তখন শুধু মেসেজে ওই তো ওয়াইফাই এর মাধ্যমে মেসেজ ছিল, জিমেল ছিল, ইমেল যেগুলোকে বলে ইমেল আইডি, ওগুলো ছিল। তো ওগুলো মানে বড় ঝামেলা, ইমেল আইডি দাও, ডেসক্রিপশন দাও, ঝামেলা, বহুত ঝামেলা। তার থেকে লোক মেসেজ করতো, কারণ যাদের কাছে ফোন ছিল। তারপরে কি ছিল, স্মার্টফোনে স্মার্ট ফিচারই কি ছিল, ইন্টারনেট। ওই ছোট ওই বিস্কুট ফোনে ইন্টারনেট থাকতো,
কিপ্যাড ফোনই তো বলছি। হ্যাঁ হ্যাঁ ওটাই তো, হয়তো একটু থেমে 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 কাজ হতো। না না ওটার জন্য একটা নতুন ফোন বেরিয়েছে, ফার্স্ট ফোন। ব্ল্যাকবেরি নামে আগে একটা কোম্পানি ছিল, আজকের দিনে যেটা আইফোনের কোম্পানি সেরকমই আগের দিনে খুব চলতো ব্ল্যাকবেরি। এটা চওড়া হতো, ওই এখনকার যে কিপ্যাডে যেমন সব লেখা থাকে আলাদা আলাদা, ওটাতে ছিল। ওটা তখন ফেমাস হয়েছিল, যে ঠিক আছে বিদেশে হয়েছিল, আমাদের এখানে হয় না, আমি তো চোখে দেখিনি কোনোদিন। খুব দাম ছিল তখন। আচ্ছা শোনো, এবার হচ্ছে 8-এর অঙ্কটা, এই না সরি 7-এরটা, ভিডিও ওভারটা দেখো। 12x plus 8 is equal to 7x plus 28. 12x plus 8 is equal to 7x plus 28. দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি বলেছি, সমাধানের জন্য যে চলরাশি আছে সেটাকে আমাকে নিতে হবে কোন দিকে, বাঁ দিকে। দেখো যে দুদিকেই চলরাশি আছে না, তো ওই জন্য কি করব, সম্পূর্ণ চলরাশিগুলোকে একদিকে নিয়ে নেবো। তাই কি লিখবো, বা 12x প্লাস 8 মাইনাস 7x সমান সমান 28। একবারে পাঠায়নি, পাঠানো যায় একবারে। এখন দেখো 12x আর মাইনাস 7x এ কত হলো, পাঠানো যায়। আগে অঙ্ক শিখে নাও, তারপর নিজেরা করবে একবারে। 12x আবার বকে, 12x থেকে 7x বাদ দিলে 5x, 7x এদিকে প্লাস আকারে ছিল। এখন এই প্লাসের জন্য না, 7x এর সামনে কিছু কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। ওই বাড়ি কি দেখছো, ওদিকে যাবে মাইনাস আকারে, হয়েছে। আচ্ছা এবার দেখো এই 8টার দিকে কি আকারে আছে, প্লাস, এদিকে আসবে মাইনাস, তাহলে 28 মাইনাস 8। তাহলে এখন 5 তো পড়ে থাকলো, 5x, 28 থেকে 8 বাদ দিলে 20। বলো তো রিম্পি, এর পরের লাইন কি হবে, আমরা x এর মান বার করবো, তাহলে 5টার দিকে কি আকারে আসবে, ভাগ আকারে, মানে বাই আকারে, ঠিক বলেছো। এর উত্তর কত হলো, 4। 5 কেন হবে না, আচ্ছা ঠিক আছে। দেখো তো এটা প্লাস 12x, এটা মাইনাস 7x, তাহলে প্লাস থেকে মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে 5x। ওটা কি বলতো, এরকম মনে করো একটা গোডাউনে 5টা ঝুড়ি আছে, একটা গোডাউনে 5টা ঝুড়ি আছে। গোডাউন, গোডাউন চেনো, গুদাম ঘর, আচ্ছা ভালো করে শুনবা। তাহলে একটা গোডাউনে 5টা ঝুড়ি আছে, সব ঝুড়ি একই সাইজ, আমার হাতে আঁকতে গিয়ে একটু ভুল হয়ে গেল, হয়েছে। মনে করো এই ঝুড়িতে কাঁচকলা আছে, আর লাস্টের ঝুড়িতে কাঁচকলা আছে। এটাই আপেল, এটাই আপেল, এটাই আপেল, এটাই সবেদা, এটাই কমলা লেবু, না কমলা লেবু না, পাতি লেবু, কেপর কাঁচকলা। তাহলে এখন বলো তো গোডাউনে কটা কাঁচকলার ঝুড়ি আছে, কি করে বুঝলে, একটা তো এর মধ্যে, একটা এর মধ্যে, মাঝখানে গুলো গেল কোথায়, হ্যাঁ ওখানেও সিস্টেম তাই। একটা সমীকরণের মধ্যে যতগুলো, আগে শিখিয়েছি, একটা সমীকরণ, না না ও কোশ্চেনটা কি করলো বলছে, এখানে মাঝখানে তো 8 আছে, সেম চলরাশি গুলো একত্রিত হয়ে যোগ ভাগ করা যায়, যোগ বিয়োগ করা যায়। কি হয়েছে, ওয়াই থাকলে হতো না, চলরাশি সেম হতে হবে। কি হয়েছে, কি হয়েছে, আমি পার্সোনালি ইংলিশ ক্লাস করলে আগে স্যারকে বলবো পরীক্ষা 50-এর জায়গায় 100-তে নিতে, এমনিতেই 50% কম পাবা। না না ফালতু করে লাভ নেই, এই টুকে না টুকে না টুকে না টুকে, এই টুকু, এই মুছে দিলাম, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দাও, যা বললো। হ্যাঁ এরপর ফুচকা, আচ্ছা হয়েছে। এরপরে বলো না, এখানে যে 20খানা অঙ্ক আছে, তার মধ্যে 2টো অঙ্ক আমরা করে ফেলেছি, এখন আর কোন অঙ্কটা করাতে পারি বলো, এক্স ভি অঙ্কটা সহজ অঙ্ক দিয়েছি। আচ্ছা এক্স ভি এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, না মাঝে মাঝে পরীক্ষায় দেয়।
ওটা লাস্টে করো। দেখো লেখা আছে, হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ কেন, আচ্ছা দিক 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7, অত ভাগামো করে না, চুপ থাকো, সমান সমান x প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10, একবার মিলিয়ে নি। 3x plus 1/16 plus 2x minus 3/7 equal to x plus 3/8 minus 1 minus 3x/10। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এখন প্রশ্ন দেখো, দুদিকের কোশ্চেনের মধ্যে দেখো দুদিকেই x যুক্ত পদ আছে। আচ্ছা দুদিকেই বাই চিহ্নর নিচে কোনো না কোনো হর আছে। এখন তো হরগুলোর মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? দেখো এখানে 16 আছে, এখানে 7, এখানে 8, 16 কোনো মিল আছে? মিল নেই। তার মানে কি দুদিকে আমরা আলাদা আলাদা করে হিসাবটা করব, হয়েছে? আচ্ছা আমরা চাইলে হিসাবটা বড় করতে গেলে ঝামেলা হয়ে যাবে, আমরা ছোট ছোট করে হিসাব করি। 16 আর 7 হিসাব যদি করি তাহলে কত হবে? 16 আর 7 লসাগু কত হবে? হ্যাঁ ঠিক, হ্যাঁ তাহলে 4, তাই তো 7 থেকে 7 আর 4 তাহলে 112 হলো। তাহলে 16 দিয়ে 112 হচ্ছে 7 গুণ করলে আছে না, তাহলে পরিষ্কার বোঝা যায় কি 7 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ, তাহলে 7 ইন্টু 3x প্লাস 1, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। 7 দিয়ে 112 কি করে আসে? 16 গুণ করে, 16 গুণ করে আসে। তাহলে 16 দিয়ে 2x মাইনাস 3 কে গুণ, 16 ইন্টু 2x মাইনাস 3। ওই ছোটবেলায় যে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছে সেম জিনিসই হচ্ছে। আচ্ছা 8 আর 2 এর লসাগু, হ্যাঁ লেখা যাবে, 8 আর 10 এর লসাগু কত হবে? 40 হবে। 8 আর 10 এর লসাগু দেখো 2 দিয়ে করলে 4 আর 5, আর কিছু যাচ্ছে না, তাহলে লসাগু কত হলো? দেখো 5 দুগুণে 10 আর 4 10 40, তাহলে নিচে 40 হলো। 8 কে কত দিয়ে গুণ করলে 40 আছে? 5, তাহলে 5 দিয়ে উপরেরটাকে গুণ, 5 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 10 কে কত দিয়ে গুণ করলে 40 আসে? 4, তাহলে 4 ইন্টু 1 মাইনাস 3x। বলো এই অংশটাই কারো সমস্যা আছে কিনা, বলো সমস্যা কোন জায়গাটা গো? লসাগু মানে কত? 5, ওই তো 4 5 20, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 5 8 40 হবে। তাহলে 5 দুগুণে 10, 4 5 40, এই না 10 4 10 40, একই জিনিস। যেমন করে পারো বুঝে নাও। হ্যাঁ ওটা যখন একটু বড় হিসাব হয় তখন আমি ওটা ভাবে করে, এই সামান্য হিসাব। হ্যাঁ ওই কিছু না, এই অঙ্ক আছে। আচ্ছা এবার দেখো বা, আচ্ছা এখানে না আমার ধরবে না, তাহলে আমি ওই সাইডে চলেছি। হ্যাঁ ধরিয়ে দেবো থাক। আচ্ছা বা নিচে আছে দেখো 112, আর এদিকে নিচে আছে 40, থাক। আচ্ছা 7 দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ, মানে 7 দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে দুটো পদ আছে দুটো পদকে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে প্রথম পদকে গুণ করলে 7 আর 3x মানে 21x প্লাস চিহ্ন, 7 দিয়ে 1 গুণ করলে 7 প্লাস। আচ্ছা ভালো করে দেখো এখানে কি চিহ্ন আছে? প্লাস, নাহলে কিন্তু ব্র্যাকেট দিয়ে করতে হতো। মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে তুলতে হয় না, কারণ কি চিহ্ন পাল্টে যায়। আচ্ছা 16 দিয়ে 2x গুণ করলে 32x, সহিষ্ণু বলো তো 16 দিয়ে 3, পরে বলতো 348। হ্যাঁ আচ্ছা এদিকে চলে আসি, 5 দিয়ে x প্লাস 3 কে গুণ করবো, বলো তো রিমি ব্র্যাকেট তুলে কত হবে? হ্যাঁ হ্যাঁ এই দেখো মাঝখানে এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে আমরা ব্র্যাকেট রাখবো। হ্যাঁ বলো রিম্পি, এই ব্র্যাকেটটা তুললে কি হবে? 4x কেন? শুধু 4, 4 একে 4 মাইনাস, বলছি মাইনাস 3 4 12x। এই যে ব্র্যাকেট উঠবে না, কারণ এখানে কি চিহ্ন আছে? মাইনাস। ব্র্যাকেট তোলা যেত, যদি তুলতাম তাহলে এখানে -4 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12x। হ্যাঁ বলো,
অসুবিধার কিছু নেই, জনগণ বুঝতে পারবেন না, তোমরা করতে পারো। আচ্ছা এরপরে এদিকে হিসাব করি, করা যাবে, অবশ্যই যাবে। আচ্ছা এদিকে আছে দেখো 21x আর 32x যোগ করা যাবে, তাহলে 21 এর 1 আর 2 এ 3 5, তাহলে 53x। আচ্ছা 7 মাইনাস 48, তার মানে কি 7 এর সঙ্গে 48 বিয়োগ করবো না 48 থেকে 7 বাদ দেবো, কি করবো? মাইনাসে উত্তর আসবে, কত হবে? মাইনাস 41 আর নিচে 112। আচ্ছা এদিকে চলে আসি, ব্র্যাকেট তুলবো 5x প্লাস 15, দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন, তাহলে সবার চিহ্ন পাল্টে যাবে, -4 প্লাস 12x, এক লাইন বেশি করছি যাতে ভুল না হয়। তোমরা একবারে করতে পারো, যদি বুঝতে পেরে থাকো একবারে করবা। মানে আমি এখানে যে 4 লাইন করলাম, 4 লাইনের জায়গায় সেকেন্ড লাইনে অঙ্কটা হয়ে যাবে। আবার কি হলো? লাগাও স্টিকারটাকে, এই বাহাত না ডানা দিও না, আবার বিয়ে ওই তুমি যে বাল্য বিবাহ করবে। আচ্ছা এদিকে আসে, কথা না কথা হয়েছে হয়েছে, দেখো তো 53x মাইনাস 41, 53x মাইনাস 41, এদিকে এই দেখো 5x আর 12x কত হবে? আচ্ছা এবার বাকিটা অহনা বলবে, 15 মাইনাস 4 11, কিন্তু চিহ্ন কি হবে? হনুমানের মতো বকতে কে বলেছে? হ্যাঁ বল, কেন মাইনাস? কার কার মধ্যে যোগ বিয়োগ দিয়ে হিসাব করো, প্লাস 15, তাহলে কে বড়? 15 বড়, তাহলে প্লাস ছিল। আচ্ছা এবার কাটাকাটি করবো, শোনো ভালো করে, দেখো এইরকম সিচুয়েশন যদি থাকে তাহলে প্রথমত হরগুলোকে পাশাপাশি কাটাকুটি করা যায়। দেখো দেখো 40 কে কত দিয়ে কাটা যায়? 2 দিয়ে। 112 কেও 2 দিয়ে কাটা যায়, কেটে দাও, অঙ্ক ছোট হবে। 2 দিয়ে কাটলে 20, এখানে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, দেখো আবার 2 দিয়ে কাটবে কিনা, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো, হ্যাঁ আবার 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 14, তাহলে আর যাচ্ছে না এইটুকুনি, যাতে হরগুলো ছোট হয়ে যায়। অঙ্ক বেশি বড় না, তুমি যত জটিল ক্যালকুলেশন নিজে শিখে যাবা তত অঙ্ক তাড়াতাড়ি করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, পরের দুটোকে আগে নাকি? এটা তুমি করতে পারতে তো, তুমি নিজে করো না, তাহলেই তো হলো। আমি যখন প্রথমবার করে শেখানোর জন্য করছি, পরে যদি বুঝতে পারো স্টেপ বাই স্টেপ, নিজে যদি বুঝে যাও স্টেপ জাম্প করবা, করে তো অনেকেই করে, যারা ভালো অঙ্ক পারে তারা করে, অসুবিধার কিছু নেই। কিন্তু অনেক সময় বেশি স্টেপ জাম্প করলে তখন আবার কেটে দেওয়া হয়, সেটা আবার আমরা পারি, চাপ নাই। আচ্ছা হয়েছে এটুকুনি। আচ্ছা এবার হচ্ছে এই সিচুয়েশন এসে দেখো দুদিকে আর কিছু করার পরিস্থিতি নেই না, এই সময় যেটা করতে সেটা হচ্ছে কোনাকুনি গুণ। কি হচ্ছে? কোনাকুনি গুণ, তার মানে কি এইদিকে উপরে যে আছে সেটা এদিকে নিচের সঙ্গে গুণ, এইদিকে উপরে যে আছে সেটা এদিকে নিচের সঙ্গে, মানে উপরে পুরোটা, হ্যাঁ বজ্রগুণন বলা হয়, ঠিক বুঝতে পারলাম। তাহলে এদিকে উপরে কে আছে? 53x মাইনাস 41 গুণ হবে কার সঙ্গে? এদিকে নিচের সঙ্গে, গুণ 5। এদিকে উপরে কে আছে? 17x প্লাস 11 কার সঙ্গে গুণ হবে? এদিকে নিচে 14। এই জায়গাটা বুঝতে পেরেছো? আচ্ছা এবার মনে রাখার বিষয় হচ্ছে কি, এই 5 দিয়ে কিন্তু এই দুটোকেই গুণ করতে হবে। এদিকে চলে আসি। আচ্ছা এই যে তুই যেটা বলছো না, এই ধরনের কালকে একটা পেয়েছি, ক্লাস 10 এ একটা ছেলে নতুন এসেছে, সূর্যদের কাছে পড়তো, ও ছিল অঙ্ক সব করতে পারে, কিন্তু কোনো নিয়ম নেই। মানে কি বলতো, সে মনে হচ্ছে বাড়িতে বসেছে,
জন মিস্ত্রি লেগেছে, খাতায় হিসাব করছে, এখানে একটা এখানে একটা, লাস্টের লাইনে উত্তর, তাও অতএব দিয়ে। ওই দাদা এইভাবেই শিখালো। ক্যালকুলেশন করছে ঠিক, লিখবে তো যে হ্যাঁ এতজন মানুষ এসছে, এত টাকা করে দিলাম, হিসাব তো আছে কিছু মানুষের, হিসাব হিসাব নেই, জন মন কিছু নেই, 32, এদিকে 2, এদিকে 64। আচ্ছা কি হলো লাস্ট বাজারে গিয়ে দেখি উত্তর, হ্যাঁ করে দিয়েছি। এবারে কি করব কেন করব কোনো ব্যাখ্যা নেই, পিথাগোরাস নেই, কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করছে, ওর সব অঙ্ক করে চলতে, এখানে কি হবে না জানি না তো, আজব তো। এই যে সমস্যা, এগুলো শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটুকু বুঝতে পারলেই হবে। আচ্ছা 53 কে 5 দিয়ে গুণ করবো, 3 5 হাই থাকলো 1, হ্যাঁ এতক্ষণ পরে মনে পড়েছে। এদিকে 5 1 5, 4 5 20। আচ্ছা এবার হচ্ছে পেছনে কে আছে বলো তো, 5-এর ঘরের নামটা বলো। না হ্যাঁ তুমি, হ্যাঁ দাঁড়াও বলছি। বাহ, 12 ঘরের নামটা বলো। 12 ঘর মুখস্থ নেই, বলো 13 ঘরের নামটা বলো। 13 13 13 বলো, 13। ঠিক আছে, যাকে ধরছি তাকে দাও মুখস্থ। আমার 14 ঘর নাম। আর থাক ছেড়ে দাও, এই শোনো এদিকে আসি। দেখো এই যে ব্র্যাকেটটা আছে কথা না, এর সঙ্গে 14 গুণ আকারে আছে না, তাহলে 14 দিয়ে 17 কে আগে গুণ করে নিতে হবে। করো দেখি রাখো। আর কি বলবো, আগে করে নাও তারপরে হুটো পাটা করবো। 238 তাই না, আগে করে দেখি। ঠিক আছে, অঙ্ক শেষ হলে পরিবেশ করবে, ঘুম দিয়ে করিনি, ব্রেকফাস্ট করবো না, কি করছি 248, এই 48 না 38, হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা 238 x প্লাস, আচ্ছা এবার হচ্ছে 11 দিয়ে 14 গুণ করতে হবে। 4 4 11 44 4 হাতে গেল 4, 11 কে 11 4 15। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে কোনো ভগ্নাংশ আছে এখানে বলো তো রিম্পি, ভগ্নাংশ আছে কিনা? ভগ্নাংশ তুমি চেনো, বলো একটা ভগ্নাংশের উদাহরণ দাও। 2 হচ্ছে একটা ভগ্নাংশ তাই তো, আচ্ছা তাহলে রিমি একটা ভগ্নাংশের উদাহরণ দাও। টুকুনি কেউ, হ্যাঁ একটা ভগ্নাংশের উদাহরণ দাও। 5 একটা ভগ্নাংশ, বাহ তুমি একটা ভগ্নাংশের উদাহরণ দাও। 4 একটা ভগ্নাংশ। আচ্ছা এই অহনা একটা ভগ্নাংশের উদাহরণ দেবে, শোনো ভগ্নাংশের উদাহরণ দাও। ভাবতে হবে, হ্যাঁ ভগ্নাংশ মানে হচ্ছে একটা বাই চিহ্ন থাকবে, যার নিচেরটাকে বলা হয় হর আর উপরেরটাকে বলা হয় লব। তাহলে এবার উপরে বসাও, যা খুশি বসাও, নিচে যা খুশি হয়ে যাবে। কে কে ঢোকেনি? তাহলে ঠিক আছে, বলছে বাকি অঙ্ক ঢুকেনি, মেয়েরা ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ এরা ঠিক আছে। আচ্ছা এই শোনো শোনো, এই সাইডটা করে নি, করে দেবো, এই আগে এই সাইডটা হয়ে যা, তোর এই দেখা ঢুকে নেবো।
আচ্ছা এরপরে দেখো দেখো এই যখন সিচুয়েশন চলে এলো, দেখো সমান সমানের এদিকে এক্স যুক্ত পদ একটা সংখ্যা আছে, ডান দিকে এক্স যুক্ত পদ আর একটা সংখ্যা আছে, যোগ হবে না। তাহলে কি করব? হ্যাঁ, ডান দিকের এক্স যুক্ত পদকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কি লিখবো? বা 265 মাইনাস মাইনাস 205 মাইনাস 238 এক্স ইকুয়াল টু 154। আচ্ছা বা দেখো তো এখানে 265 আর এখানে মাইনাস 238 এক্স, তাই এই দুজনের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে, কারণ এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস। আরে বাবা, ডান দিকে ছিল, বাঁ দিকে এসছে, চিহ্ন হয়ে গেছে পরিবর্তন, আর হবে না। এখানে মাইনাস হয়েছে তো। আচ্ছা বলো তো চিহ্ন সংখ্যার কোন দিকে থাকে? সামনে মানে বাঁ দিকে থাকে। তাহলে এই বাঁ দিকে কি আছে? বাঁ দিকে সমান সমান, না সমান সমান আর এই সংখ্যাটার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, ঠিক আছে? তাহলে ওটা এইদিকে এলো মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, তাহলে উত্তর কি হবে? বিয়োগ করতে হবে। 265 থেকে 238 বাদ। হ্যাঁ 15 থেকে 8 বাদ দিলে হয় 7, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, তাহলে 27 এক্স। আরেকটা জিনিস দেখো 154 দিকে ছিল, 205 দিকে কি আকারে আছে? হ্যাঁ আচ্ছা বা 27 এক্স সমান, গল্প করো একটু, একটুখানি করো গল্প। আচ্ছা বা এক্স সমান সমান এই ওরকম বলে না, 27। দেখো ব্যাপারটা কি বলতো, হ্যাঁ আমি ওটাই বলতে চাই, ওটাই বলতে চাই। হ্যাঁ তুমি কি বুঝতে পারো সেটা বলো। বলতে হবে না, কি হচ্ছে বলো? আরে বাহাত জানাতে কিছু হয় না, আর তুমি হাত দিও না, বাহাত ভালো করে ধুই। এই তাড়াতাড়ি বলো। এই শোনো আমি গুজব রটাই, এই যে আমি গুজব রটাই না, আর গুজবে কান দিই না, এসবের মধ্যে আমি নেই। এই এই দুজনা বাড়ি যাও, বাড়ি যাবা, বাড়ি যাবা, তাহলে বকবো না। এই তুমি বলো। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট লাইনটা তো ওইখান থেকে এসছে, ওই যে এই দুটো জিনিস বাদিকে ছিল, আর এই জিনিসটা ডান দিকে এক্স যুক্ত পদ, ওটা বাদিকে এনেছে মাইনাস আকার। আচ্ছা তাহলে এখন পরের লাইনে এই দুটো বিয়োগ করে এটা হলো, আর 154 এখানে ছিল, 205 কে এদিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা এবার হচ্ছে কাটাকুটি যাবে, দেখো এটাকে 9 দিয়ে কাটা যায়, এটা কি 9 দিয়ে কাটা যাবে? দেখো 5 আর 3 8 আর 9 17 যাবে না, তাহলে 27 দিয়ে সরাসরি কাটার চেষ্টা করতে হবে। 27, আচ্ছা উত্তর বোধহয় মিশ্রতে আছে, দেখো তো, অথবা দশমিকে আছে। মিশ্রতে আছে, ও দেখো তুমি করেছো না, মুখস্থ করেছো? উত্তরে মিশ্রতে আছে না, তাহলে এটাকে ভাগ করে মিশ্রতে নিয়ে যেতে হবে। 3 5 9 কে 27 দিয়ে ভাগ, 27 একে 27, পড়ে থাকলো কত? 8, 9 নামলো, 3 7 21 1 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 81, পড়ে থাকলো 8, তাহলে বা x সমান সমান 13 পূর্ণ 8/27। আহা আগের অঙ্কগুলো কেন গো, কি হয়েছে? এই যে মুছে দিলাম, ছেলেপেলে টুকলো না, পরে টুকতে পারবে। এটা আমি একা করছি না, মানে কি বলতো, যারা যারা দিগ্নভাবে পড়াচ্ছে না
তারা না অনেক কিছু ভেবে পড়াচ্ছে তাদের মতো করে, এবার আমি আমার মতো ভেবে পড়াচ্ছি। একটা সময় আসবে তখন আমি এগুলো দেখে আনন্দ নেবো। তোমরাও নিজেদের হয়তো দেখতে পাবো 5-7 বছর পর, আমরা এইটুকুনি ছিলাম। তাই না? এই হ্যাঁ, এবার আচ্ছা, পরিবেশের কি আমাদের ওই অধ্যায়টা শেষ হয়ে গেছে? আগের দিন কি পরিবেশ শুরু হয়েছে? বাড়ি গেলে দেখো। বন্ধ করার তো কোনো প্ল্যান নেই, কারণ অলরেডি দুটো মাস্টারমশাই আছেন। কত কাজ আছে পৃথিবীতে, আপাতত প্ল্যান নেই বন্ধ করার। কেন বন্ধ করবো, তাই না? ছাগলের দাদিগুলো পুড়িয়ে বোধ রান্না করে বিক্রি করবে, ওকে দিয়ে বিক্রি করাবো। শিক্ষা সঙ্গী বন্ধ হবে না, কারণ শিক্ষা সঙ্গী একটা বড় প্রবলেম সলভ করবে, যাতে কিছু সমস্যা মিটবে, তাহলে বন্ধ হবে না, চাপ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবোদয় অন্য একজন পড়ায়, ওই দিদিটা পড়ায়। অ্যাপ বানানো তো আমি নিজেই বানাতে পারি না, চান্স তো পাবো। গুগলের মতো সব সার্চ করলে সব পাবো। এদিকে এসো, আচ্ছা এদিকে এসো, বাড়ি গেছে কত বকে না। ক্লাস 7 অ্যাপ বানানো খুব সহজ, সপ্তাহে 1-2টো করে ফোন আসে, অ্যাপ বেশি খরচ নেই, কিন্তু বানিয়ে কি হবে, বেকার। কাটাকুটি গেম সব জায়গায় টিকটক তো নাম, এ তো বসে বসে 5 মিনিটে বানানো যায়। পেজ নাম্বার 263 এর 1 থেকে 15 চেষ্টা করবা, ঠিক আছে? 1 থেকে 15 ভালো করে চেষ্টা করে আসবা, হয়েছে? আর রিভিশন পেজ নাম্বার 259। যারা যারা রিভিশন করবে না তাদের কপালে কষ্ট আছে। আগে শোনো, আগে রিভিশন করবা, তারপরে নতুন অঙ্ক চেষ্টা করবা, কিন্তু রিভিশন আর নতুন অঙ্ক ভালো ছেলে মেয়েরা করে আনবে, আর যারা পচা হবে তারা করবে না। হ্যাঁ, আগে অঙ্ক করে আনতে পারো, কোনো একটা অঙ্ক বেঁধে যাবে, মানে হুড় কে করে, এই জন্য আগে রিভিশন করবা, আগে ভালো করে নিজে বুঝে রিভিশন করো, দেন নতুন অঙ্ক করো, ঠিক আছে? খুব একটা অসুবিধা হবে না, রিভিশনটা প্রধান। হ্যাঁ, বাড়ি চলে যাও, আমি বিজ্ঞানটা পড়িনি। কিন্তু ন্যাকড়াটা পড়ে গেছে, দাও কোথায়, ওখানে গল্প লিখতে বলেছে, গল্প লেখো। হ্যাঁ লেখো, এখন না শুনিস, বাইরে যাবো, যাও করে দেবো। হ্যাঁ, চুরির সময় করে দেবো।
তুমি এই এই সকলের মধ্যে টুপি পরে আছে কেন? বলো টুপি পরে কেন আছো? ও কারেন্ট এমনি ছিল। আচ্ছা আজকে হচ্ছে 10 তারিখ। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপাসিনী, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোম, রিমি, স্বর্ণদীপ, বিশ্বজিৎ, দীপাসিনী, দীপঙ্কর, অয়ন আসেনি, এ দুটো তো এমনি আছে না, অর্পণ এসছে আর দীপিকা এসছে। তাহলে মানুষ কজন হলো? 10-15 জন, ওই 15 জন মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে যে হ্যাঁ আজকে বই দেবে হচ্ছে দীপ অধিকারী তো নেই, সুব্রত। তুমি আরেকবার করো তো ওরকম ক্যামেরা করলে, হ্যাঁ মতো করো করো। আচ্ছা তোমাদের হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এটা ইন্টারেস্টিং জায়গা, এটা প্র্যাকটিক্যাল আছে। ও না না প্র্যাকটিক্যাল নেই, বাদ দাও। তোমাদের আগের দিন তো আগে যতটা পড়েছিলাম তার অর্ধেকটা পড়েছি। আচ্ছা এটা কমপ্লিট হয়নি। আচ্ছা শোনো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগ কাকে বলে। দেখো আগের দিন তোমরা পড়েছো, আমি পড়িয়েছি যে পৃথিবীতে পৃথিবী ঠিক আছে, পৃথিবীতে ম্যাক্সিমাম জিনিসপত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম ইত্যাদি দিয়ে তৈরি, ক্যালসিয়াম ইত্যাদি দিয়ে তৈরি। এখন এইগুলো যখন মিলেমিশে যায় যে নতুন নতুন যৌগ তৈরি করে, সেটাকে আমরা কি বলবো? জৈব যৌগ। বুঝতে পেরেছো? আচ্ছা যেমন একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে চিনি, আগের দিন সংকেত দেখিয়েছিলাম C6H12O6। তাহলে ভাবো C6H12O6 কে যদি আমি তার রাসায়নিক গঠনের আকারে দেখাতে চাই, সেটা মোটামুটি একটা পেজ জুড়ে আমাকে আঁকতে হবে। হয়েছে? তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? জৈব যৌগ। কি বলা হচ্ছে? জৈব যৌগ। আচ্ছা জৈব কথার অর্থ কি? যেগুলো জীবজ, মানে যেগুলো না না যেগুলো জীবের কাজে লাগে। হনুমান 7-এ পড়ে, বলছে 5-এ পড়েছিল। 5-এ পড়া জিনিস ও তো মনে রাখলে হবে না। আচ্ছা জৈব, হ্যাঁ ঠিক আছে হলো। আচ্ছা এরপরে জীব জগতের সৃষ্টি ও এসব লাগবে না। আচ্ছা জৈব যৌগের কতগুলো বৈশিষ্ট্য, জৈব যৌগের বৈশিষ্ট্য কেমন হতে পারে? সর্বপ্রথম বৈশিষ্ট্য কি হবে? জৈব যৌগ জীবের কি কথা, হ্যাঁ তোরটা। আচ্ছা শোনো জৈব যৌগের নামগুলো একটু উদাহরণ তোমরা এমনি বলতে পারবে। দেখো তোমাদের হচ্ছে খাদ্য উপাদান পড়েছিলাম, মনে আছে না? জল, গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, শর্করা মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, ভিটামিন, হাইড্রোকেমিক্যাল ইত্যাদি। আচ্ছা ওগুলো বাদ দিলাম। তাহলে এই যে প্রথম থেকে যেটা বললাম, জল কি কাজে লাগে? শরীরের কাজে লাগে। প্রোটিন দেহ গঠনের কাজে লাগে। ফ্যাট দেহের সুরক্ষার কাজে লাগে, তাই তো? তো এগুলো প্রত্যেকটার কিন্তু বিভিন্ন বিভিন্ন কাজ আছে, এগুলোকে কি বলা হচ্ছে? জৈব যৌগ, তাই না? আচ্ছা এরপরে লিপিড কি? লিপিড হচ্ছে কি আমার জীবদের গঠন ও দেহ রক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জৈব যৌগ, যা সজীব কোষের মধ্যে ভেঙে গিয়ে তাপশক্তি উৎপাদন করে। যেমন হচ্ছে মনে করো কোনো মানুষ, যেমন হচ্ছে আচ্ছা কোনো মানুষ বাদ দিলাম, ধরো সাধারণত আমার মতো একটা কচি ছেলে বাচ্চা, সে যদি এখন কলকাতায় পড়াশোনা করতে যায় 53, তো এখন সে যদি পড়াশোনা করতে যায় কলকাতায় বা রানাঘাট কিছু ধরো ছুটোছুটি করছে, তাহলে কি হবে? ঠিক টাইমে খাওয়া হবে না। যদি কলকাতা আমি যাই, তা 20 টাকা বাঁচানোর জন্য আমি কলকাতায় খাবো না, 3 ঘন্টা পরে বাড়ি এসে তারপরে খাবো। লন্ডন গিয়ে তো ওখানেই থাকবো। আচ্ছা এবার শোনো, না না এরপরে ভালো করে শোনো, তাহলে যে 3 ঘন্টা টানা আমি ট্রেনে বসে আছি, খাওয়াচ্ছি না, শুধু জল খাচ্ছি, সেই সময় কি হবে? আমার শরীরে যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো আস্তে আস্তে ভাঙবে, ভেঙে সেই সময়কে আমাকে বাঁচিয়ে রাখার জন্য শক্তি উৎপাদন করবে। এখন যদি এই ঘটনা দীর্ঘদিন ধরে হয়, তাহলে কি হয়ে যাবে?
শরীরে চর্বি শেষ হবে না। না, ব্যাপারটা এই সিচুয়েশনে কি হয়, যখন বাড়ি এসে আমার প্রচন্ড খিদে পাচ্ছে, তখন যদি আমি একদম হামলে খেয়ে নিই একদম গলা ভর্তি করে, তখন হবে কি অতটা খাবার তোমার দরকার ছিল না, অতিরিক্ত শক্তিটা আবার কিসে হয়ে যাবে, চর্বিতে সঞ্চয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিন, একটা জৈব যৌগ হরমোন, সেটা কি হয়ে যায়, লিমিটেড পরিমাণে থাকে, নির্দিষ্ট পরিমাণে। হরমোন ওইটা কি করে, ধরো মনে করো আমরা ধরো রাত্রিবেলা, মনে করো আমাদের সারাদিনে বেঁচে থাকার জন্য যতটা তাপশক্তির প্রয়োজন ক্যালোরি থাকে, সেটা হচ্ছে কি এক প্লেট বিরিয়ানির মতো। এক প্লেট বিরিয়ানিতে যদি চাল, আলু, ডিম, মাংস যা কিছু দেয়, সব মিলিয়ে মনে করো আমাদের সকালবেলা যদি খাই, আমাদের পুরো সারাদিন চলে যাবে, মানে এটা হচ্ছে ক্যালোরি হিসাব। এবার দেখো আমাদের বিরিয়ানি যদি খাই সারাদিন, তো সকালবেলাতে ঘুম থেকে উঠতে অনেক কিছু খাচ্ছি, আবার সন্ধ্যাবেলা কিছু খাচ্ছি, রাত্রি 9টার সময় বিরিয়ানি খাচ্ছি এক প্লেট। তা সেক্ষেত্রে কি হলো, অতটা শক্তি কি আমাদের লাগবে, লাগলো না। ও ক্ষেত্রে যে উৎপন্ন ক্যালোরি যেটা সেটা শর্করা হয়েছে পেটের মধ্যে গেলে, সেটা কি হয়েছে, ইনসুলিনের সাহায্যে চর্বির কোষ তৈরি করে, চর্বির মধ্যে আস্তে আস্তে মিশে যায়। কি হয়েছে, রাত্রেবেলা বেশি খাওয়া ভালো না। তা বুঝতে পারলাম, তো এইটা হচ্ছে ঘটনা। এবার ব্যাপারটা হচ্ছে ইনসুলিন আমাদের শরীরে লিমিটেড, আর আমরা তো আগেকার দিনের মতো আর চাষবাস করি না, বেশি খাটাখাটনি হয় না, তো ওই কারণে কি হয়, আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ ধীরে ধীরে কমে যায়, ফলে কি দেখা যায়, ডায়াবেটিস। আচ্ছা, এরপর চলেছে প্রোটিন। কি প্রোটিন হচ্ছে এক ধরনের জৈব যৌগ, যেমন ছেলেদের না, ডায়াবেটিস মানে হচ্ছে সুগার, রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যায়। আর রক্তাল্পতা, রক্তাল্পতা মানে কি, রক্তাল্পতা রক্ত অল্পতা, মানে রক্ত কমে যায়, রক্ত অল্প হয়ে যায়। আমি জানি না কিছু, মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, বই থেকে থেকে পড়াই, রিডিং পড়ি। আচ্ছা শোনো, প্রোটিন তাহলে কি বললাম, দেখো প্রোটিন দেখবা যে ওই ছেলেরা যখন বড় হয়, মেয়েদের শরীরে প্রোটিন কোটা কাজে লাগে না, মানে লাগে অল্প পরিমাণ। দেখো ছেলেদের শরীরে কি হয়, ছেলেদের শরীরে পেশি সুগঠিত হতে হয়, কথা শোনো না, ছেলেদের শরীরে পেশিগুলো সুগঠিত হতে হয়, তাহলে কি হয়, পেশি তৈরি হয় কি দিয়ে, প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে দেহের গঠন, আচ্ছা মহিলাদেরও তাই, শরীরের দেহের গঠন সঠিক রাখার জন্য কিসের দরকার, প্রোটিনের দরকার, হয়ে গেল। আচ্ছা এরপরে মানুষের শরীরে বিভিন্ন অংশ যেগুলো মানুষ খেয়ে নেয়, যেমন নখ হতে পারে 2 নাম্বার, আর যেটা খায় না চুল হতে পারে। নখের মধ্যে প্রোটিন থাকে, চুলে প্রোটিন থাকে, তোমরা হচ্ছে প্রথম অধ্যায়ে পড়েছিলে। চুল কেউ খায় না, নখ খায়, চুল খায় না, খায় না, খায় না, চুল কেউ খায় না। কি তোমার দাদা চুল খায়, হ্যাঁ নখ খাওয়াতে, অনেকে তো পায়ের নখ মুখ দিয়ে ছিঁড়ে খেয়ে নেয়, না না খেতে, হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। তাহলে নখের মধ্যে কি থাকে, হ্যাঁ সঙ্গে জীবাণু পাওয়া যায়। আচ্ছা নখের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেরাটিন, আমাদের চুলে যে প্রোটিন থাকে তার নাম কেরাটিন, হ্যাঁ। আচ্ছা এরপরে আমাদের শরীরে প্রোটিনের যদি দুটো কাজ বলি, না না প্রোটিনের প্রধান কাজ বলতে হবে, কি বলতে হবে, বলতে হবে কি, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার মূল উপাদান হিমোগ্লোবিন নামক প্রোটিন, যা অক্সিজেন পরিবহনে সহায়তা করে। আবার বকে 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কি, বিশেষ বিশেষ প্রোটিন আছে যা মানুষকে রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়। হ্যাঁ যেমন তোমরা অ্যান্টিবডির নাম শুনেছো, যেমন করোনার সময় এটা খুব প্রচলিত ছিল যে করোনা শরীরে ঢুকছে মানে কি অ্যান্টিজেন ঢুকছে, করোনা ওই করোনা ঢোকার পর আমাদের শরীর থেকে কিছু নির্দিষ্ট প্রোটিন তৈরি হয়েছে যা ওই অ্যান্টিজেনকে মেরে ফেলার চেষ্টা করছে, সেটাকে কি বলা হচ্ছে, অ্যান্টিবডি। সেগুলো কিন্তু প্রোটিন ধর্মী হয়, বোঝা গেল। শ্বেত রক্তকণিকার নাম তো শুনেছো, শ্বেত রক্তকণিকা পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি হয় হয়তো। আচ্ছা এরপরে জীবদেহে নিউক্লিক অ্যাসিডের দুটি ভূমিকা। আচ্ছা নিউক্লিক অ্যাসিড নিয়ে আগের দিন খুব ঝামেলা হলো। এখন নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকারের হয়। তোমার মাথা আছে, তুমি ওর মাথা নিয়ে টানাটানি করছো কেন আবার, এই শোনো নিউক্লিক অ্যাসিডে আসি, আমাদের শরীরে ক্ষুদ্রতম অংশের নাম কি, কোষ হলো। তাহলে কোষের মধ্যে একটা অংশ থাকে যেটা বলে নিউক্লিয়াস, তোমাদের ছিল সিলেবাসে,
ছিল ছিল তার নিউক্লিয়াস একটা কালো ঘন অংশ, ওর মধ্যে কিছু পেঁচানো পেঁচানো সুতোর মতো অংশ থাকে, এটা ডিএনএ। এটা আসলে পেঁচানো হয়, মই দেখেছো, মইকে যদি পেঁচিয়ে দিই যেমন হবে, এটা সেরকম বলবো। আচ্ছা দেখো, তাহলে এটা ডিএনএ, এই কথা বলো না, এগুলো ডিএনএ। হ্যাঁ, এবার এর নাম কি বললাম আমি? ডিএনএ। আরে না গো, ডিঅক্সাইড না। আচ্ছা এবার হচ্ছে আরএনএ। কি আরএনএ? চোখ বুঝে সুতোর মতো টেনে দেবো, এই হচ্ছে আরএনএ হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। আচ্ছা এবার শোনো, ডিএনএ আর আরএনএ পার্থক্য কি? ডিএনএ তে কটা স্ট্র্যান্ড আছে? দুটো। তাই এই যে এইটা হচ্ছে ডি চলে এসছে, ঠিক আছে? ডি, এই যে এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা তন্তু, এটা হচ্ছে আরেকটা তন্তু। এবার শোনো, তাহলে ডিএনএ কে কি বলবো? ডি অক্সিরাইবো। অক্সি, এই কথা বলো না। তাহলে ডি মানে কি? কথা না, ডি মানে হচ্ছে ডি অক্সিরাইবো, ডি মানে ডি অক্সিরাইবো, এই ডি মানে, এন মানে হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক, নিউক্লিক, নিউক্লিয়াসে থাকে তাই নিউক্লিক, এ মানে অ্যাসিড, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। প্রোটিন গুলো অ্যাসিড ধর্মী হয়, এই জন্য মাংস খেলে পেটে অ্যাসিড হয়। এদিকে চলে আসি। আচ্ছা আরএনএ চলে আসি। আরএনএ, এই শোনো, আরএনএ মানে হচ্ছে, দেখো আরএনএ তে কি বলতে হয়? ডি নেই, ডি অক্সি নেই, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখানে ডি কেন হলো এটা বলে দিচ্ছি, রাইবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হিসাব মতো তাই, ডি ফর দুটো, ডি অক্সি মানে কি? দুটো অক্সিজেন আছে, ঠিক আছে? তাহলে ডিএনএ, কথা বলো না, কোশ্চেন আমি করার টাইম দেবো। ডিএনএ মানে কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখানে ডি অক্সিরাইবো কারণ এখানে দুটো তন্তু আছে, ঠিক আছে? দুটো, যাও যাও। আর এটা রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা এক তন্ত্রী হয় সবসময়, হয়ে গেল, সুতোর মতো হয়। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, তুমি বলে যে জিন, সিলেবাসের বাইরে বলে দিচ্ছি, এই যে ডিএনএ দেখতে পাচ্ছ, আমাদের প্রত্যেকের শরীরে ডিএনএ এর গঠন আলাদা, মানে গঠন সেম, ওর মধ্যে কোডিং করা থাকে, সেটা আলাদা হয়। মানে কি বলতো, ডিএনএ এর মধ্যে মনে করো আমি মানে ডিএনএ এর অনেক বড় বড় প্রচুর ভাগ আছে, আমি ধরে নিলাম যে ডিএনএ এর দুটো ভাগ, ডিএনএ এর দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে চুল কেমন হবে সেটা নির্ধারণ করে, একটা গায়ের রং কেমন হবে সেটা নির্ধারণ করে। তাহলে মনে করো এই যে ডিএনএ এর অংশটা, এটা মনে করো চুল নির্ধারণ করে, যে চুল কেমন হবে। যদি বিদেশি লোক হয়, তাহলে বিদেশিদের চুল সাধারণত কেমন হয়? ফর্সা ফর্সা লোকগুলো ব্রাউন হয়। তাহলে ইন্ডিয়ানদের চুল কেমন হবে? কালো। ইন্ডিয়ানদের চুল কেমন হয়ে গেল? কালো। অন্যদিকে মনে করে এই অংশটা নির্ধারণ করে হচ্ছে শরীরের বর্ণ। হ্যাঁ বলো। ছোট 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 কি করে করবে কি বলো তো, এটা অটোমেটিক্যালি হয়। হ্যাঁ, আমাদের শরীরের প্রত্যেক সেম স্ট্রাকচারের ডিএনএ থাকে। আমাদের শরীরে যতগুলো কোষ আছে, তুমি কালো, তুমি মেনে নাও না তো, বলার কি আছে? আচ্ছা শোনো, তাহলে বর্ণ কেমন হবে সেটা নির্ধারণ করে কি ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ। মানে আমি বলতে চাইছি যে, দেখো ডিএনএ কোথা থেকে আসে সবাই জানে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার আগে ডিএনএ আসে কোথা, কার থেকে? বাবা এবং মায়ের শরীর থেকে ডিএনএ আসে। তাহলে এবার বেশি প্রসেসে যাব না, ঠিক আছে? যেটা ভাবছো সেটা আসল বিষয় নয়, ঠিক আছে? মাথার মধ্যে সব ফালতু জিনিস ঘুরপাক খায়। হ্যাঁ হ্যাঁ, ডিএনএ কিভাবে গেল, ডিএনএ কিভাবে যাবে, এটা একটা বিষয়। হ্যাঁ, দুজনেরই থাকে। হ্যাঁ বলো। ডিএনএ কি বলতো, নালী পথের সংযোগের মাধ্যমে যায়। এটা এটা এই বিষয়ে প্র্যাকটিক্যাল হয় না। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক, সমান থাকে। আচ্ছা শোনো, ব্যাপারটা হলো কি, এখানে যে ডিএনএ গেল, তাই দেখো যখন আসল বিষয়টা হয় কি বলতো, মানে ডিম্বক, স্ত্রীদের শরীরে কি থাকে? ডিম্বাণু থাকে।
ডিম্বাণু গোলাকার বড় স্ট্রাকচারের হয়, বড় একটু সাইজের হয়, মানে বলের মতো না, কোষের মধ্যে একটু বড় সাইজ। আচ্ছা এটা কি হয়, শুনে না শুনো, অত হাসার কিছু না, আসল জিনিস জেনে না, দাঁত বার করানো জিনিস এখানে ছাগলের মতো। আর এটা কি হয়, আর কি হয় যে পিতার শরীর থেকে কি হয়ে যায়, একগুচ্ছ শুক্রাণু যায়, একগুচ্ছ শুক্রাণু। তাহলে শুক্রাণু কি? শুক্রাণু এক ধরনের কোষ, ঠিক আছে, পিতার শরীর থেকে মাতার শরীরে যায় এবং মাতার শরীরে থাকা যে ডিম্বাণু আছে তার মধ্যে ঢুকে পড়ে, হয়ে গেল। আচ্ছা এবার পিতার শরীর থেকে অনেকগুলো শুক্রাণু বেরোয়, কিন্তু মাতার শরীর থেকে একটাই ডিম্বাণু বেরোয়। অনেকগুলো শুক্রাণুর মধ্যে, হ্যাঁ কোটি কোটি সবে মরে যায়, এক্স 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 ওয়াই যাচ্ছি না এখন, তার মধ্যে একটা প্রবেশ করতে পারে। এবার শুনুন আসল বিষয়টি কি, এটার একটা কোষ, এর মধ্যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে বাবার শরীরে ডিএনএ থাকে, ঠিক আছে, হাফ ডিএনএ কটা স্ট্যান্ড আছে, দুটো না, দুটো স্ট্যান্ড, ডিএনএ দুটো স্ট্যান্ড আছে, তার মানে একটা স্ট্যান্ড এর মধ্যে থাকে। আর মাতার শরীরে যে ডিম্বাণু আছে তার মধ্যে মাতার ডিএনএ এর হাফ স্ট্যান্ড থাকে, আরেকটা স্ট্যান্ড থাকে। চলে আসো, যখন এই কোষটা এর মধ্যে ঢুকে যায় তখন এর মধ্যে গিয়ে, এটা মনে করো সিঙ্গেল স্ট্যান্ড ছিল, এবার এই স্ট্যান্ডটা এর মধ্যে গিয়ে মিলে যায়, যে দুটো স্ট্যান্ড হয়ে যায়। এই জন্য যে নতুন জীব তৈরি হয় বা নতুন সন্তান তৈরি হয় সেটা কেমন হয়ে যায়, পিতামাতার থেকে একটুখানি আলাদা হয়, দুজনকে মিক্স করে, একদম ঠিক। এবার 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 বুঝো, এবার বুঝো, দেখবে যে অনেক বাচ্চা, মনে করো অনেক বাবা মা হতে পারেন, মা কালো ছিল বাবা ফর্সা ছিল, বাচ্চা ফর্সা হলো, তার মানেটা কি, মানেটা দাঁড়ালো কি, ডিএনএ যে অংশটা সন্তান পেয়েছে সেটা, আচ্ছা সেটা বেশি, সেটা বাবার, বেশিরভাগটার দরকার নেই, সেটাই বাবার, মানে দেখো দেখো আমি দেখো এই বিষয়টা কিন্তু আমি যতটা সহজে দিই অনেক বড় না, এই অংশটা নিয়ে মনে করো 500 খানা বই আছে, অনেক বড় বিষয় এটা, আমি জাস্ট এক কথায় বলার চেষ্টা করছি, বেশি জটিল বানানোর চেষ্টা করবো না। তাহলে কি বললাম, ডিএনএ এর অংশটা কি করে, আরএনএ মানুষের শরীরে থাকে না, ব্যাকটেরিয়ার শরীরে থাকে। তাহলে কি বললাম, তাহলে ডিএনএ, এই শোনো, ডিএনএ এর এই অংশটা মানুষের শরীরে বর্ণ নির্ধারণ করছে, তাহলে এই অংশটা কি করছে, নির্দিষ্ট কাজ করছে। এবার শুনো, এবার কাজ হয় কি করে, মানুষের শরীরে যে কোনো জিনিস কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, ম্যাক্সিমামটা প্রোটিন দিয়ে তৈরি। ডিএনএ এই অংশটা যেখানে প্রোটিন তৈরি হয়, কোষের মধ্যে একটা অংশ আছে রাইবোজোম, নাম শুনেছি, নাম জানি না, যে সেই রাইবোজোমকে বলে যে এই নির্দিষ্ট প্রোটিন বানাও, কে বলবে সেটা, ডিএনএ এই অংশটা, এটাকে বলা হবে জিন। তাহলে জিন কি, ডিএনএ এর একটা ছোট্ট অংশ, স্কুলে বা অনেকে জানে না, পুরনো যারা আছে এই ডিএনএ আর জিনের মধ্যে পার্থক্য করতে পারে না। ডিএনএ গোটা জিনিসটা কি, ডিএনএ, ডিএনএ কে জিন, ডিএনএ এর মধ্যে জিন থাকে, গোটা ডিএনএ এর মধ্যে একটা নির্দিষ্ট ছোট ছোট অংশ, না না জিন বলে সূত্র, মানে বাবা মা থেকে পাওয়া, ইয়েস ইয়েস। তাহলে ব্যাপার যে এই যে ডিএনএ এর যে নির্দিষ্ট অংশটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে নির্দেশ পাঠাচ্ছে, এই অংশটাকে কি বলা হবে, জিন। আর গোটা গোটা ডিএনএ কে কি বলা হচ্ছে, ডিএনএ। আর গোটা ডিএনএ 15 মিটারের হয়, এত বড় ডিএনএ গোটা ডিএনএ 15 মিটার সাইজের হয়, সব জায়গাতেই আছে, কোথায় নেই। হ্যাঁ রক্তের মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ ডিএনএ হাতে ধরে, ওর ডিএনএ মানে কোষ থেকে বার করার প্রসেস আছে, না তেমন কিছু না, এই এরকম ভাবে এটা বলা যায় না, ওর আলাদা প্রসেস আছে। আমি না এই জন্য ছাগল দিয়ে উদাহরণটা দিই, না 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 না, ছাগলের ক্ষেত্রে হয় কি বলতো, একটা সাদা ছাগল আছে, একটা কালো ছাগল আছে, দুজনের থেকে একটা কুচি তৈরি হলো, মাথা সাথে পুরো বডি কালো, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা হয় না। মানুষের ক্ষেত্রে কি হয়, গরু, আচ্ছা হবে না হবে না, মানে ওখানে ওই জন্যই তো তোমাদের প্রজাতি পড়ানো হয়েছে, একই প্রজাতি থেকে একই প্রজাতির জীব উৎপন্ন হয়, নালে না সেটা শোনো, যদি সিংহ আর, হ্যাঁ ওরা তো নির্দিষ্ট প্রজাতির, তো সিংহ আর বাঘ একই প্রজাতি। আচ্ছা আচ্ছা আবার শোনো, আচ্ছা এই যে সৈন্য ওটাই বললো, দেখো আজকের দিনে, চলো 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 শোনো, আজকের দিনে
ওই এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছে অনেক জায়গাতে। ওটা ওটা আলাদা বিষয়। হ্যাঁ আছে, শেখাবো। ব্যাপারটা হচ্ছে যে এই যে ও যেটা বললো, ব্যাপারটা হচ্ছে সিংহ আর বাঘ। বাঘের ইংরেজি কি? টাইগার। সিংহের ইংরেজি কি? লায়ন। তা হয়েছে কি, বাঘ আর সিংহকে মেশানো, মানে হ্যাঁ একটা বাবা বাঘ, একটা হ্যাঁ বিড়ালের ক্ষেত্রে হয়। হ্যাঁ সেটা হয়তো ছোট সাইজে বেরোলো, বাঘের মতো দেখতে, ঘাউ ঘাউ করছে, কিন্তু বিড়ালের মতো হতে পারে। না না, ওগুলো ওগুলো কি বলতো ল্যাবের মধ্যে রাখা হয়। ব্যাপারটা হচ্ছে ওই জিনিসগুলো যদি বাইরে বেরিয়ে চলে আসে, দেখা গেলো নিজেদের মধ্যে ব্রিড করে এমন কিছু তৈরি হলো, কে বিদেশি, আমাদের দেশে সব হয় না, এমন কিছু তৈরি হলো, মনে করো সেগুলোকে সামনে, মনে করো এই যে কুকুর তৈরি হলো, মানে তুমি বলছো হ্যাঁ বাঘ আর কুকুরের মধ্যে মিশ্রণ ধরো। এখন তুমি যে বিড়ালের কথা বললে, ধরো একটা ছোট সাইজের বাঘ হলো, মানে বেরোলো বিড়ালের মতো দেখতে, বাঘ দেখতে বাঘের মতো, ছোট বিড়ালের মতো আবার। এবার মনে করো বাই চান্স ওর সঙ্গে কোনো কুকুরের মিশ্রণ হয়ে গেল, যে নতুন বেরোলো সে কুকুরের সাইজে বড়, বিড়াল কোথায় কুকুর কোথায়। এবার সেই যদি দৌড়ায় মানুষের পেছনে, তা মানুষ বাঁচবে না। তো এই জন্য আচ্ছা সবসময়, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি বলতো, এগুলো কখনো আচ্ছা এবার এবার হ্যাঁ বসে আমেরিকাতে বসে, আমাদের এখানে হয় না। আচ্ছা এই যে এবার শোনে, সরিষা যেটা বললো, বাঘ মানে টাইগার আর লায়ন মানে সিংহ হয়েছে, তো এই দুটো থেকে মিশ্রণ করেছে নতুন প্রজাতির জীব উৎপন্ন করা হয়, তার নাম দেওয়া হয়েছে লাইগার। লাইগার, টাইগার আর লায়নের মিশ্রণে তৈরি হচ্ছে জীবটা লাইগার। না চিতাবাঘ মানে লাইগার নাকি? চিতাবাঘ মানে পুমা, একটু বড় সাইজের, ওদের থেকে একটু সাইজে বড়। আচ্ছা হাইব্রিড নাম শুনেছো? হাইব্রিড, হাইব্রিড নাম শুনে নি? বলেন হাইব্রিড মুরগি। আমরা আচ্ছা উদাহরণ দিচ্ছি, আমরা যে বাজারে যে পোল্ট্রি মুরগি খাই, এই যে পোল্ট্রি মুরগিগুলো হচ্ছে হাইব্রিড, মানে পোল্ট্রি মুরগি কোনো মানে আসল প্রজাতির মুরগি নয়। তোমরা পরবর্তীতে পড়বে যে দুটো পৃথক প্রজাতির মুরগির সংকরায়নের ফলে কি তৈরি হয়েছে, পোল্ট্রি মুরগি উৎপন্ন করা হয়েছে। হ্যাঁ হবে। তোমরা না না এগুলো কিন্তু সময় সাপেক্ষ বিষয়, একদিনের এগুলো বিষয় না। তোমরা তোমরা ডিসেম্বর মাসে এগুলো করতে পারো, যদি কারোর বাড়িতে মুরগি থাকে না, দুটো প্রজাতির মুরগি আনবে। এই জন্য বলছি তোমার এখন শেখো, যা কিছু শিখবা পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে। কি কি টেস্টোস্টেরন লেখা আছে, ক্লাস 9 10 এ আছে, পড়াবো ভালো। হ্যাঁ এটাও আছে, একটুখানি পড়াবো। আচ্ছা এবছরও তোমাদের আছে, এবছরও পড়াবো শেষে। আচ্ছা শোনো এবার এরপরে, আচ্ছা নিউক্লিক অ্যাসিড যা বলতেছিলাম, কি নিউক্লিক অ্যাসিডটা দু ধরনের হয়, একটা ডিএনএ একটা আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডের কাজ কি, জীবেদের বংশগতির পরম্পরা বজায় রাখা, মানে মানুষের থেকে যেন মানুষের বাচ্চাই হয়, ছাগলের থেকে ছাগলের থেকেই হয়, এরকম আর কি, মশার থেকে মশাই হয়। যেমন হচ্ছে এই যে এগুলো আজকের দিনে কিন্তু নিউক্লিক অ্যাসিড যে বড় করে আঁকলাম, তার মানে কি নিউক্লিক অ্যাসিড আমাদের কোষের মধ্যে খুব ছোট ভাবে থাকলেও আজকের দিনে আমরা কিন্তু নিউক্লিক অ্যাসিডকে পরিষ্কার দেখতে পারি। আমার শরীরের ডিএনএ কি, যেমন হচ্ছে বলা হয় কি অনেক জায়গায় এরকম হয় যে বাবা মা হারিয়ে গেছে, বাচ্চা আছে কোনো জায়গায়, তো হলো কি পরবর্তীতে একটা লোক আছে বুড়ো বয়সে দেখতে পারি, সবাই বাচ্চাটা তো আমার মতো লাগছে, ও দাবি করেছে ওই বাচ্চাটা আমার। সরকার বলে কি করে তোমার, এতদিন তৈরি করেছিল, তখন ব্লাড টেস্ট করে ডিএনএ ম্যাচ করানো হয়, যে বললাম না পিতার শরীর থেকে ডিএনএ কতটা এসে ওটা ম্যাচ করে। এখন হ্যাঁ ওটাই হয় ডিএনএ, সিনেমার বাস্তবেই হয়, সিনেমা তো পরে এসছে, বাস্তবে আগে হয়েছে, আগে সিনেমা হয় কখনো। তোমরা যেগুলো আমরা যেগুলো সাধারণত জানি না, সায়েন্টিস্টরা আবিষ্কার করে থাকে, সেইগুলো যখন বাজারে প্রচলিত থাকে না, তখন সিনেমার মধ্যে দিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি, যেমন হচ্ছে ম্যাংগ্রোভে চলে আসি। ম্যাংগ্রোভ, ম্যাংগ্রোভ বর্ণ কোথায় দেখা যায় রিম্পি? ওই বলে দিল। আচ্ছা এই যে শোনো, সুন্দরবনে যে ম্যানগ্রোভ বর্ণ দেখা যায়, ওর প্রধান বৈশিষ্ট্য কি,
শিকড় গুলো মাটির থেকে উপরের দিকে উঠে আসে। জায়গায় বসে যাবে না, যে মূলগুলো উঠে আসে সেগুলো হচ্ছে শ্বাসমূল, আর যেগুলো ঠেস দিয়ে দাঁড়িয়ে সেগুলো হচ্ছে ঠেস মূল। ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার কি হয়েছে, ঈশানের হচ্ছে কি বলতো, ওকে একটু শোয়ানোর দরকার, দিয়ে লাঠিতে তেল মাখিয়ে পিটাতে হবে, তাহলেও ঠিক হয়ে যাবে, তাছাড়া ওর কোনো সমস্যা নেই। ঈশান তো কোনো সমস্যা নেই, ওর গ্যাসের প্রবলেম, না মেন্টাল কোনো প্রবলেম নেই। আচ্ছা এই শোনো শোনো শোনো, এই ওরকম না, এরকম এমনি বলতেও নেই কারোর সম্বন্ধে। আচ্ছা 2 নাম্বার দেখবে যে নারকেল গাছ সাধারণত হয় কি সি বিচ অঞ্চলে হয়, মানে সামুদ্রিক যে বালুচর থাকে সেখানে হয়, নোনামাটিতে। এবার ওখানকার বৈশিষ্ট্য কি, ওদের নারকেল যখন আজ থেকে মোটামুটি 1-1.5 লক্ষ বছর আগে কোনো না কোনো জায়গায় উৎপন্ন হয়েছিল, না না ওটা তো কয়েক কোটি বছর আগে হয়েছিল, সরি। তো যাই হোক, সেখানে যে নারকেল গাছগুলো ছিল, তো নারকেল গাছ থেকে নারকেল পড়লো সমুদ্রের জলে, এখন সমুদ্রের জলে কোনো বীজ পড়ে, নোনা জলে বীজ নষ্ট হয়ে যায়, তাই না? তো এই জন্য দেখবো যে নারকেল গাছ আমাদের এখানে যদি খুব কম হয়, সমুদ্রের তীরবর্তী নারকেল গাছগুলোতে নারকেল মাটিতে পড়ার আগেই ওটাকে অঙ্কুরিত হয়ে যায়। নোনা জলে নারকেল গাছ বেঁচে থাকতে পারে, সমুদ্রের জলে নারকেল গাছ বেঁচে থাকতে পারে। আচ্ছা 2 নাম্বার হচ্ছে সুন্দরী গাছও তো একদম সমুদ্রের উপকূলে থাকে, সুন্দরী গাছের বীজও মাটিতে পড়ার আগে সমুদ্রের পদ্ধতি ধপ করে মরে যেত। তো ওই জন্য সুন্দরী গাছের উপরে এখন কি হয়, এই কিন্তু গাছ অটোমেটিক্যালি তৈরি হয়েছে, মানুষ তৈরি করে দেয়নি। গাছের বীজ ঝুলতে ঝুলতে ওটা গিয়ে অঙ্কুরিত হয়ে গাছ, টোটাল গাছ বেরিয়ে যায়, গাছ বেরিয়ে যায়, শিকড় হয়ে যায়, তারপরে সেটা জলে পড়ে। এখন যদি জলের তলদেশে চলে যায়, সেখানে শিকড় মাটির মধ্যে গেঁথে গিয়ে গাছ তৈরি হয়, আর যদি জলে ভেসে যায়, যেখানে ভেসে গিয়ে থাকে সেখানে গিয়ে নতুন গাছ সৃষ্টি করে। ওটা হচ্ছে ডাবের ভ্রূণ, ডাবের ভ্রূণ, হ্যাঁ বলের মতো। এরপর চলে আসি যে জাঙ্গল উদ্ভিদ। জাঙ্গল উদ্ভিদ কোথায় দেখা যায়, জাঙ্গল উদ্ভিদ জেরোফাইটস, মরুভূমিতে দেখা যায়। নারকেল গাছের ফুল হয়তো, সুপারি গাছেরও ফুল হয়তো। বাড়িতে নারকেল গাছ নেই না, উঠোনে আছে, আছে, হ্যাঁ তা ফুল পড়ে থাকে আবার জিজ্ঞেস করছো কেন? আচ্ছা আচ্ছা জাঙ্গল উদ্ভিদে আসি। জাঙ্গল উদ্ভিদ মানে কি বললাম, জেরোফাইট, মানে মরুভূমিতে যেগুলো হয়। কি কোন গাছ হয় মরুভূমিতে? ক্যাকটাস, খেজুর হচ্ছে ক্যাকটাস প্রজাতির গাছ। আচ্ছা শোনো, জাঙ্গল উদ্ভিদের মধ্যে যেমন পড়ছে ফণিমানুষা, শতমূলী, হাড়জোড়া, বাবলা। শতমূলী মানে হচ্ছে আমাদের ওই শীতকালে আমাদের এখানে হয় ডালিয়া, ডালিয়া, ডালিয়া ফুল দেখেছো? ডালিয়া ফুল গাছ লাগানোর পর ফুল হয়ে যাবে, ডিসেম্বর মাস চলে যাবে, জানুয়ারি মাস চলে যাবে, গাছে রেখে দেবা, দেখবে যে কিছুদিন পরে গাছ শুকিয়ে গেছে, তার টপ থেকে তুলে গাছটাকে বার করবা, দেখবে যে গাছের তলে মোটা মোটা রাঙা আলুর মতো কতগুলো মূল আছে, অনেকগুলো হয়। কোনগুলো? ওটা ওখান থেকে, হ্যাঁ ওটা আবার যদি রেখে দেওয়া হয় পরের বছর মাটিতে দিলে শীতকালে, আচ্ছা এটা মূল দেন না, গাছ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা শতমূলী, এই শোনো, আচ্ছা শতমূলী মানে কিন্তু শুধুমাত্র ডালিয়া না, ওরকম অন্যান্য অনেক গাছ আছে যেগুলোকে শতমূলী বলা হয়। কাকুর গাছ সম্বন্ধে আমার জানা নেই, তাহলে আশা করি বলতে পারলাম আজকের পড়া মোটামুটি এইটুকু, বেশি কিছু নেই। আচ্ছা তবে ডিএনএ নিয়ে তোমাদের এত ইন্টারেস্ট, বেশ ভালো লাগলো, ইন্টারেস্ট থাকা উচিত। ছোটবেলায় তো আমাদের স্যার ম্যাডাম বলতোই না, তাও তো তোমাদের আমি বলে দিচ্ছি। না না আরেকটা বিষয়, ব্যাপারটা হ্যাঁ এটা কিন্তু খুব বাস্তব ঘটনা, এই যে ভালো করে শুনবা, আজ থেকে আমি 200 বছর 300 বছর আগে কথা বলি, 300 বছর আগে ছেলেমেয়েদের বাল্য বিবাহ দেওয়া হতো কেন, ওরা এই বয়স থেকে সব বুঝে যেত যে কি করে কি হয়। এই ঘটনা বিদ্যাসাগর রামমোহন বুঝতে পেরেছে, আমরাও তো বুঝেছিলাম, তাই না? তারপর বুঝতে পারলো এটা ডিমান্ড, এটা সাধারণ একটা মানুষের, সাধারণ জীবের যে কোনো একটা প্রক্রিয়া, এটা হয়, হতেই থাকে, হয়ে গেল। আচ্ছা এরপরে এবার শোনো, আস্তে আস্তে এবার আসতে 50 বছর আগে মোটামুটি ভারত স্বাধীনতার পর থেকে প্রথমত নারী শিক্ষার প্রচলন করা হয়। কেন, যে হ্যাঁ ছেলেগুলোকে শিক্ষিত করে লাভ নেই, মেয়েদেরও শিক্ষিত করতে হবে, কারণ মেয়ে যদি শিক্ষিত না হয়, মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে কি হবে, বাল্য বিবাহ চলতেই থাকবে আর দেশের জনসংখ্যা বাড়তেই থাকবে, তাই না? এখন হেসো না,
একটু বড় ওই পরীক্ষায় লিখে আসতে হবে এগুলো উত্তর। হ্যাঁ, আচ্ছা এরপরে নারী শিক্ষার প্রচলন হওয়ার পর দেখো আজকের দিনে আমাদের আমার বাড়িতে নেই, যেমন আমি যদি যে কলেজে পড়ছি সেই কলেজেই কিছু মেয়েরা আছে তাদের বয়স প্রায় 30-এর কাছাকাছি, মানে তারা বিয়ে এখনো করেনি। কেন করেনি? কারণ তারা স্বাবলম্বী। ঠিক, যদি আজকে আচ্ছা এমন আমার বান্ধবী আছে 9-এ বিয়ে হয়ে গেছে, পালিয়ে বিয়ে করে নিয়েছে, স্টুডেন্টই আছে বান্ধবী পুরোটা 9-এ এই বছরই পড়তে হচ্ছে, এই বছর টাটকা টাটকা বিয়ে হয়েছে আর কি। হ্যাঁ 9, তার মানে কি? আচ্ছা শোনো, তাহলে সেই মেয়েটা যদি একটুখানি পড়াশোনা করতো, তার মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকতো যে না আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো, কিছু চাকরি বাকরি করবো, নিজে ইনকাম করবো, নিজের জীবন চালাবো, না সেটা ওর আসেনি, সব মানুষের মধ্যে আসে না। তাহলে সে কি হলো, পিছিয়ে পড়লো। কিন্তু যে মোটামুটি 25-26 বছরের বয়স তার, সে এখনো বিয়ে করে কেন করেনি? স্বাবলম্বী হতে চায়। আচ্ছা এর ফলে কি হলো, প্রথমত সে মোটামুটি স্বাবলম্বিত হবে, বুঝতে শিখবে, পড়াশোনা তো করছে, পরবর্তীতে কি হবে কি দেশের জনসংখ্যা বৃদ্ধিতেও সে যোগদান, জনসংখ্যা মানে নিয়ন্ত্রণে সে যোগদান করবে। আগেকার দিনে হতো কি প্রোডাকশন হয়ে যেত, আমার দাদুদের 10 ভাই, আমার দাদুদের 25 ভাই 4 বোন কিন্তু এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে কি হচ্ছে, এক একটা বাড়িতে এক পিসি করে হচ্ছে বা দুটো করে হচ্ছে হাইস্ট, খুব জোর যদি দুটোর পরে 3টে, ওর বেশি কিন্তু কোনোদিনই হচ্ছে না। আমি কোন রকম কোন রকম ধর্ম, কোন রকম জাতি নিয়ে আলোচনা করতে চাই না, সেক্ষেত্রে আবার ব্যতিক্রম দেখা যেতে পারে। আচ্ছা তাহলে বোঝা গেল। আচ্ছা এবার শোনো, যেমন তোমাদের যেমন আমাদের সবার বাবা মা যদি হয়, তা আমাদের সবার বাবা মাও যদি হয়, তাহলে তারাও যখন তোমাদের বয়সে ছিল তারাও সবকিছু জানতো, তাদেরকে কেউ শেখা, ওই এই কোশ্চেনের উত্তর তোমার কাছেও আছে, তুমিও সব জানো যে কি করে কি হচ্ছে। হ্যাঁ তাই এই আচ্ছা এবার শোনো, তার নারী শিক্ষার পরে এখন কি করে দেওয়া হয়েছে, এখন তোমাদের সিলেবাস এগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মাস্টারমশাই পারে, কিন্তু সিলেবাস তো আজ থেকে 25 বছর আগে হয়েছিল, তখনকার মাস্টাররা যেহেতু তারা ছোটবেলায় পায়নি, তারা পড়ায়নি, বা তাদের ইচ্ছা ছিল না যে ছেলেপিলের কাছে মান সম্মান চলে যাবে, আর এখনকার ছেলেপিলেরা মান সম্মান দেয় কোথায়, তার থেকে বলে দেয় ভালো। আচ্ছা যদি মনে হয় যে ভালোভাবে দেখবা কিভাবে কি হয়, ইউটিউবে গিয়ে সার্চ করবা, না আমি সেভ প্ল্যাটফর্ম বললাম, ইউটিউবে গিয়ে সার্চ করবা, তোমরা তাহলে বেটার বুঝতে পারবো। তবে তোমরা যেটা ভাবো সেটা কিন্তু আসল বিষয় নয়, যেটা আমি দেখালাম ওই গোল্লা আর একটা পোকার মধ্যে ঢুকে গেল, সেটা হচ্ছে আসল বিষয়। যদিও আজকের দিনে ভালো করে শোনো, হ্যাঁ কোষ, মেন জিনিস কোষ। আচ্ছা শোনো, যদিও আজকের দিনে তোমার যা ভালো লাগে ইউটিউবে সার্চ করো, আমি আবারও বলছি ইউটিউবেই সার্চ করবো, অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবো না। আমি আগে ডিসক্লেমার দিয়ে দিলাম, সার্চ করবো ইউটিউবে, যা খুশি বলে সার্চ করো, কিচ্ছু আসতে চায় না, কিন্তু গুগলে গিয়ে সার্চ করবো না, মানে বা অন্যান্য ব্রাউজারে গিয়ে সার্চ করবো না, ইউটিউবেই সার্চ করবো। কারণ না ব্যাপারটা আছে, ব্যাপারটা কি বলতো, গুগলকে তো কিছু টাকা পয়সা নিয়ে রাখতে হয়, মানে অ্যাডের কিছু ব্যাপার থাকে, তো ওর কিছু কিছু মানে শয়তান ব্যক্তি আছে, যদিও তারা বিদেশি, কারণ বিদেশি কালচার খুব খারাপ। সাউন্ড স্পিকার অন থাকে, তুমি যদি ফোনে কার সাথে কথা বলো না, যে বিষয়ে কথা বলবে, তারপর থেকে তোমার ফোনে যেই স্টেশনে খুলে দাও, তুমি ফেসবুক খুলে তোমাকে দেখে কোন একটা খুললে তোমার কাছে ওটা আসবে, ধরো ল্যাপটপ নিয়ে ব্যাপারে কথা বলছি, মানে এই যে আচ্ছা আমি বলছি যে এই যে আমার ফোন, তো এই যে আলোচনা হয়ে গেল, আমার ইউটিউব যদি ইউটিউব খুলি, তা মোটামুটি রিকমেন্ডেশন অটোমেটিক চলে আসবে, আমার খুব একটা ভাবার দরকার নেই। নেতা না, আমার ওইসব নোটিফিকেশন ওগুলো সব আমি সব বন্ধ করে রাখি, হ্যাঁ ওটা সেটিং থেকে বন্ধ, সব ইউটিউবে সার্চ করে দেখতে পাবো। তুমি সার্চ করবে হিউম্যান রিপ্রোডাকশন, ইংরেজিতে সার্চ করলে, হ্যাঁ মানে বা বাংলায় সার্চ করবে যে মানুষের থেকে মানুষের বাচ্চা কি করে হয়, না গুগল টুগল অসভ্য কিছু নেই আমাদের দেশে, যদিও ওইসব ওয়েবসাইট গুলো ব্যান করাই আছে, ম্যাক্সিমাম ওয়েবসাইট কিন্তু খুলবে না হয়েছে, কিন্তু আমি আবারও বলছি গুগলে কি প্রচুর ইনফরমেশন, তো তোমার জন্য আসবে না, ওই জন্য ইউটিউবে সার্চ করবে, ইউটিউবে বলে না, ইউটিউবে হাদা গোদা, তুমি একটা ওরকম ভুলবাজি ছেড়ে দেখো তো, অটোমেটিক্যালি ওটা অটোমেটিক তোমার ভিডিও, তোমার চ্যানেলই ব্লক হয়ে যাবে অটোমেটিক্যালি। কোন এটা কিন্তু কোনো মানুষ করে না, কম্পিউটার দেখে বুঝে ফেলে যে ওহো এইসব ছেড়েছে। হ্যাঁ তো সবাই তো ওটা নিয়ে আলোচনা করছি, চাও ঠিক আছে, ঠিক আছে তোমরা এই বয়সে অনেক কিছু জানো। আচ্ছা 2 নম্বরে শোনো, আচ্ছা ভালো বিষয় কি, অনেকের ভাই বোন আছে,
তাই না? তা ভাই বোনদের মনে না ওদেরও মুখে বাজে না, এটা কি করে হয়? তো তখন তোমাদের মুখে একটু ভাষা থাকবে, যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলতে পারবো। বলে দিলাম তাও বলছে কখন, যদি কেউ জিজ্ঞাসা করে কোনোদিন এই বিষয়ে তোমরা ইজিলি বলতে পারবা যে এইভাবে এইভাবে হয়। এখন কে কখন করবে, মানে ছোট ছোট বাচ্চারা খুব পেকে গেছে, তো সমস্যা হচ্ছে এখানে। না না আমার দরকার নেই, না না না, দু একটা 20 নাম্বার কোশ্চেনে আসো, দেখো জৈব যৌগ কাকে বলে, জেনে রাখলে বেটার, বেশি আলোচনা না করে ভালো। আমি শয়তান কি খারাপ আছে পরবর্তীতে বুঝতে পারবা। 20 পরে 21, 21 পরে 25, 26, 27, আচ্ছা 27 পরে আর কি পড়বা, 30, ভাগ্যে দ্বীপ এলে ঝামেলা করতো, ভুলবার প্রশ্ন হতো। আচ্ছা 31, 32, 34, 35, হ্যাঁ 30, প্রথম থেকে বলছি 20, 21, 25, 26, 27, 30, 31, 32, 34, 35, কত তারিখ আজকে? তোমরা নেক্সট ক্লাসে তো ভিডিও দেখাবো। মানে আচ্ছা অনেকে হয়তো কি না কি দেখিয়ে দেবে, ভালো জিনিসই দেখাবো, চিন্তা নেই। আর হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখো, প্র্যাকটিক্যাল হ্যাঁ বোর্ডে প্রজেক্টেড দেখাবো, শিওর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কার অঙ্ক আছে? অনার না, বস তাহলে বাকিটা চলবে, ক্যামেরা বন্ধ করে দাও। ক্যামেরা বন্ধ করে দাও।